ওকে, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অল অফ ইউ। তাহলে তোমাদের আবার স্বাগত জানাই আমাদের একটা নতুন ভিডিওতে, যেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের, যেটা আমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি একটা আমাদের ইউনিট ছিল। হ্যাঁ, অ্যাপ্লাইড কেমিস্ট্রি আমাদের 3টা পার্ট তাহলে আমরা পড়ে নিয়েছিলি। ইউনিট 3 যেটা ছিল আমাদের 3টা পার্ট আমরা তাহলে পড়ে নিয়েছি, যার আমাদের কী ছিল টপিক, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। এর আজকে আমরা কি পড়বো না, আজকে আমরা পার্ট 4 পড়বো। আশা করি তোমরা আগের 3টা ভিডিও দেখে নিয়েছো। দেখো, আমি তোমাদের ইউনিট 3টা, হ্যাঁ ইউনিট 3টা আমি তোমাদের পুরোটা আমি রেকর্ডেডে আমি তোমাদের দিয়ে দিলাম, হয়েছে? কারণ লাইভে আমাদের এই ওয়েদারে তোমরা কন্ডিশন দেখছো, সব দিকে অনেক জল পড়ছে। হ্যাঁ, তো এই কন্ডিশনে লাইভ করানোটা অতটা সুবিধা হয় নাই, মাঝে মধ্যে আটকে যায়, তোমরা দেখেইছো। তাই জন্য আমি কি তোমরা রেকর্ডেডটাই এজ এ লাইভের মতন সিরিয়াসলিভাবে ক্লাসটা করবে। কেউ এমন করো না যে ও রেকর্ডিং তো আছে আমরা পরে দেখে নেবো। কারণ দেখো ভাই, ডিসেম্বরে তোমাদের সেমিস্টার, তোমরা যদি না তাড়াতাড়ি তোমাদের সিলেবাসটা শেষ করো, তাহলে তোমাদের কী বলবো, এক্সামটা ঠিকঠাক হবে না, সাপ্লি আসতে পারে। আর তোমরা এই কন্ডিশনটাও জানো, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, হয়েছে? আগেরবারের যে রেকর্ড ছিল সেটা আমাদের এখন তোমাদের কী নিয়ম হয়েছে, যদি ক্রেডিট পয়েন্ট তোমাদের 4-এর নিচে নামিয়ে যায়, যদি ক্রেডিট পয়েন্ট 4-এর নিচে নামিয়ে যায় ভাই, তাহলে ইয়ার ল্যাগ লাগিয়ে যাবে। সোজা কথা, মানে ঘুরে আবার ফার্স্ট ইয়ারে রিএডমিশন নিয়ে পরে আবার তোমাকে প্রথম থেকে শুরু করতে হবে। 1 বছর তোমাদের পুরা জ্বলে যাবে, বুঝতে পারলে? তার জন্যে বি সিরিয়াস। কেউ এমন ভাবো না যে ডিপ্লোমাটা দমে সোজা, হয়েছে? কারণ ডিপ্লোমাটা মানে কি বলবো, অনেকটাই যারা পড়াশোনা করে নাই, হ্যাঁ তাদের জন্য অনেকটাই জটিল, আর যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রেও জটিল। তাহলে কতটা পড়তে হয়, এমন নাই যে ইঞ্জিনিয়ারিংয়ে হাওয়া লাগিয়ে দিয়েছে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা তো বাস 2কে পাস করে যাবো, এখন ওইটা আর হবে না। মানে সিরিয়াসভাবে তোমাকে পাস করার জন্য একটুকু হলেও তোমাকে পড়তে হবে, সোজা কথা। ঠিক আছে, তো আমাদের এন্ড থেকে আমরা চাইবো আমাদের এই মাসেই মোটামুটি নভেম্বরে তোমাদের 20-25 তারিখ অবধি, হ্যাঁ নভেম্বরের 20-25 তারিখ অবধি আমাদের পুরো সিলেবাসটা আমাদের শেষ করা দেওয়ার টার্গেট আছে, হয়েছে? সিলেবাসটা আমি শেষ করে দেবো। আর বাকি কিন্তু তোমাদের দায়িত্ব রইল রিভিশন করা এবং ঠিকঠাক করে পড়া, বুঝলে? চলো তাহলে আমি আজকের আমাদের লাস্ট পার্ট, বেশি কথা না বাড়ায় আমি তাহলে শুরু করছি। তো আমাদের যে 3টা আমাদের লেকচারে যতদূর আমরা পড়েছি, আমি জাস্ট একটু মেমোরাইজ করে দিচ্ছি। তাহলে আমরা ফার্স্ট লেকচারে আমরা কি পড়েছিলাম? ফার্স্ট লেকচারে আমাদের ছিল যে মেটালজি। ফার্স্ট লেকচারে আমাদের কি ছিল না, মেটালজি, যে বেসিক অফ মেটালজি কি না আমাদের ধাতুবিদ্যা কি ছিল, আমাদের কোনো একটা এলিমেন্টকে, কোনো একটা আমাদের ধাতুকে বা কোনো একটা মেটালকে তার আকরিক থেকে আমরা কি করে বের করে নিয়ে আসবো। তাহলে আমরা ফার্স্ট কি বলেছিলাম, আমাদের যে ওর কাকে বলে, আবার আকরিক কাকে বলে, খনিজ কাকে বলে, বা আমাদের মেটেরিয়ালস কাকে বলা হয়, মিনারেলস কাকে বলা হয়। তারপর ছিল আমাদের ফ্লাক্স কত ধরনের হয়, আমাদের গ্যাং পার্টিকেল কি জিনিস, হয়েছে? এগুলো ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের ফ্লাক্স, কত ধরনের ফ্লাক্স আমরা ইউজ করি। তারপর আমাদের লেকচারে আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম আমাদের যে প্রসেস অফ এক্সট্রাকশন অফ এ মেটাল, মানে কত ধরনের আমরা প্রসেস আছে। তাহলে প্রসেসের জন্য আমরা কি পড়েছিলাম, আমাদের 6 ধরনের প্রসেস হয়। একটা ছিল আমাদের পালভারাইজেশন, 2 নম্বর ছিল আমাদের কনসেন্ট্রেশন অফ ওর, তারপর ছিল আমাদের ওর ইজ কনভার্টেড ইনটু দেয়ার অক্সাইড, তারপর ছিল আমাদের কি না আমাদের রিডাকশন অফ দ্য অক্সাইড ওর, তারপর ছিল আমাদের কি না আমাদের রিফাইনিং। তাহলে এই আমাদের 5টা প্রসেস ছিল। এই 5টা প্রসেস আই থিঙ্ক তোমরা ভালো করে জানো। তো এদের মধ্যে যে রিডাকশন আমি বললাম যে পয়েন্টটা, সেই রিডাকশনের যে আমাদের প্রসেসগুলো ছিল সেটা ভেরি ইম্পর্টেন্ট। সেলফ রিডাকশন তো একদম ডেঞ্জারভাবে ইম্পর্টেন্ট, তোমরা নিজেরাই দেখেছো। তারপর আমরা 3 নম্বর লেকচারে গিয়েছিলাম। হ্যাঁ, 3 নম্বর লেকচারে আমরা কী পড়ে নিয়েছি না, 3 নম্বর আমরা লেকচারে যেগুলো পড়েছি সেটা আমাদের অ্যালুমিনিয়াম, ফেরাস বা অ্যালুমিনিয়াম, আয়রন আর আমাদের কপার, এইগুলাকে আমাদের এদের ওর থেকে আমরা কি করে পাবো এগুলো আমরা দেখে নিয়েছি। বিভিন্ন ধরনের যে ওরগুলো আছে সেই ওরগুলো মুখস্থ করবে। আর এদের যে পদ্ধতিগুলা, হ্যাঁ যেমন আমরা আয়রনকে আমরা ব্লাস্ট ফার্নেস থেকে আমাদের যে ইকুয়েশনগুলো ছিল, জাস্ট ইকুয়েশনগুলো মাথায় রাখবে, হয়েছে? কপারের আমরা কি করে বের করতে পারি, কপার পাইরিটস থেকে, সেগুলো আমাদের মাথায় রাখবে। ইলেকট্রো লাস্টে যেটা আমি রিফাইনিং বললাম, হ্যাঁ যেটা আমাদের অ্যালুমিনিয়ামের করা হয়, বুঝেছে? কী ছিল আমাদের ইলেকট্রোলের যে রিফাইনিং করা হয় তার প্রসেসটা ছিল আমাদের ইলেকট্রোলাইটিক প্রসেস। তো ইলেকট্রোলাইটিক রিফাইনিং এটা ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যালুমিনিয়াম কনস্ট্রাকশন, হয়েছে? আর সেলফ রিডাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কপার ইনস্ট্রাকশন, মাথায় রাখবে। তাহলে দুটো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো একটু মাথায় রাখো। হ্যাঁ, ভালো করে মোট কথা লেকচারগুলো দেখলেই বুঝতে পারবে। আজকে আমরা যেটা পড়ছি সেটা আমাদের ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালসের পার্ট 4। পার্ট 4-এ কী পড়বো না, পার্ট 4 আমি তোমাদের যেমন বলেছিলাম, আমি আজকে যেটা পড়বো সেটা আমাদের অ্যালয়গুলো পড়ে নেবো, সবগুলা যতগুলো অ্যালয় আছে অ্যালয়গুলো আমরা পড়ে নেবো। মানে ধাতু কী বলে ওটাকে,
কি রে মানে সংকর ধাতু মেনলি, হ্যাঁ সংকর ধাতু বা ধাতু সংকর একই ব্যাপার। হ্যাঁ সংকর ধাতু হলে আমরা তাহলে আজকে পড়বো অ্যালয় মেটেরিয়াল, তারপর আমরা পড়বো আমাদের পলিমার্স। হ্যাঁ তো একটু লেকচারটা আমাদের বড় চলতে পারে, কোনো অসুবিধা নাই। দেখো তাহলে আমরা হেডিং দাও সবাই যে অ্যালয় মেটেরিয়ালস, অ্যালয় মেটেরিয়ালস বা অ্যালয় মেটাল বলতে পারো, হ্যাঁ বা অ্যালয় থাক। অ্যালয় কী কী অ্যালয় আছে দেখো, অ্যালয়েজ, অ্যালয়েজ মেটাল বলতে পারো। দেখো কি কি আছে দেখো, হ্যাঁ ধাতু অ্যালয়েজ এইটাকে আমাদের ধাতু বলে, কী বলে সংকর ধাতু বলা হয়, ভালো করে বুঝো। তাহলে সংকর ধাতু কি জিনিস, মানে সংকর ধাতুটা কি? সংকর ধাতু মানে কি আমাদের এই সংকর ধাতুটা আমাদের কি করে তৈরি করা হয় না, আমাদের অনেক মানে কি বলবো একই ধরনের এক বা একাধিক দুই বা ততোধিক, হ্যাঁ একটা তো ধাতু দিয়ে তো সংকর হবে না। সংকরায়ন মানে করা মানে কি আমাদের দুটা বা তার বেশি আমাদের ধাতুগুলা একসাথে মার্জ করবো, মার্জ করে আমাদের একটা আলাদা ধর্ম বিশিষ্ট আমাদের একটা ধাতু তৈরি হবে, বুঝেছে? সেটা আমাদের তরল মেনলি কঠিন হয়, কিন্তু তরলও কোনো ধরনের হতে পারে। তো সেটাই হচ্ছে তাহলে কি না সংকরায়ন করবো। সংকরায়ন করা বায়োলজিতে পড়েছে সংকরায়ন, তো এখানে আমরা কি না ধাতু সংকরায়ন করবো। তাহলে কাকে বলে শর্টকাটে লিখে রাখো। তাহলে এলওইটা কি না, এলওই মেটেরিয়ালটা কি না, ইট ইজ the homogeneous mixture of homogeneous mixture of two or more metals। তাহলে কি বলছে, এটা আমাদের একটা হোমোজিনিয়াস মিক্সচার বটে, এটা আমাদের একটা হোমোজিনিয়াস মিক্সচার বটে, মানে হোমোজিনিয়াস আমাদের কি বলবো আমাদের একটা মিশ্রণ বটে। কার না দুটা বা তার বেশি আমাদের মেটালের, মানে দুই বা ততোধিক মেটালের ধাতু যদি আমরা সংকরায়ন করি, তাহলে সেই আমাদের যে তৈরি হবে যে মেটালটা বা যে আমাদের ধাতু সংকরটা তৈরি হয়েছে তাকে আমাদের বলা আছে অ্যালয় মেটেরিয়াল, হয়েছে? এটা একটা ঘটনা, হয়েছে? এবারে আরেকটা আমাদের সংজ্ঞা পড়তে হয়, এখান থেকে মাথায় রাখবে, আরেকটা হচ্ছে আমাদের সংজ্ঞা পড়তে হয় অবজেক্টিভগুলা। তোমরা জানো যে আমাদের অ্যালয় কেন তৈরি করা হলো, অ্যালয় তৈরি করা হলো আমাদের কি যে ধরো একটা আমাদের এমনি নর্মাল ধাতু আছে, ওটার আমাদের কি যে ওর কঠিনতাটা, হ্যাঁ যে কাঠিন্য ধর্মটা, যে ও তাপমাত্রা আমাদের সহ্য করার যে ক্ষমতা, তা এইগুলাকে আমরা মডিফাই করে দিলাম। আমরা কি এমন একটা ধাতু তৈরি করব যেটা আমাদের কি করবে না এই যে বাকি যে আমাদের প্রিয় ধাতুগুলো আছে তার থেকে আমাদের কি না এটা আমাদের তাপ বেশি সহ্য করতে পারবে, বা ইয়ার আমাদের কাঠিন্য ধর্মটা বেশি, মানে বেশি শক্ত টাইপের হবে। হ্যাঁ এইগুলোর জন্য আমরা কি না সংকর ধাতু বানাইলাম, বিভিন্ন সংকর ধাতু, হয়েছে? দেখো এইবারে আরেকটা মাথায় রাখো, এইখানে অ্যালয় আর অ্যামালগাম, হ্যাঁ অ্যামালগাম, এটা একটু সংজ্ঞাটা মাথায় রাখবে, AMALGUM, সরি GAM হয়, হ্যাঁ স্পেলিংগুলো একটু দেখে দেখে করবে। অ্যামালগাম কাকে বলে না, অ্যামালগামও আমাদের বটে একটা সংকর ধাতুর মতোই পদ্ধতি। হ্যাঁ এটা আমাদের একটা সংকর ধাতুর মতোই আমাদের একটা পদ্ধতি বটে, কিন্তু এখানে কি থাকবে, এখানে আমাদের টু ওর মোর মেটালসের আমরা কি করছি না হোমোজিনিয়াস মিক্সচার করছি। এটা আমাদের মিক্সচার বটে, কিন্তু ওই মিক্সচারে একটা আমাদের পার্টিকেল, মানে একটা আমাদের কম্পোনেন্ট বলতে পারো, একটা কম্পোনেন্ট আমাদের মার্কারি হতে হবে। তাহলে তুমি যতগুলা লাগাও, কিন্তু একটা তোমার যদি মার্কারি হয়েছে, তাহলে সেইটাকে আমরা বলবো আমাদের অ্যামালগাম। তাহলে এটা আমাদের কিভাবে লিখবে, শর্টকাট লিখে রাখো। তাহলে এটা হচ্ছে it is the alloy material which where লেখো where one component is mercury, হ্যাঁ ওয়ান কম্পোনেন্ট ইজ Hg বলতে পারো, মার্কারি অর Hg পারদ। বুঝতে পারলে কি হইলো তাহলে ঘটনাটা? তাহলে আমাদের অ্যালয় কাকে বলছে না, অ্যালয় হচ্ছে আমাদের দুটা বা তার বেশি আমাদের মেটালের তুমি যদি মিক্সচার করো, মানে কি মিশ্রণ তৈরি করো, তখন তাকে বলছে আমাদের অ্যালয়। আর অ্যামালগাম কি, অ্যামালগাম হচ্ছে এটা মাথায় রাখবে, অনেক সময় দিয়ে দেয়। অ্যামালগাম কি না, অ্যামালগামটা বলছে আমাদের একটা অ্যালয় বটে, মানে আমাদের কি অনেকগুলা মিশ্রণই বটে, কিন্তু সেই মিশ্রণে আমাদের একটা ওয়ান কম্পোনেন্ট ইজ মাস্ট মার্কারি হতে হবে, মানে একটা কম্পোনেন্ট তোমার মার্কারি হতে হবে, বাকি তোমার যা কিছু হতে পারে, তো একটা আমাদের কম্পোনেন্ট মার্কারি হতে হবে। কি কি এক্সাম্পলগুলো মাথায় রাখো। তাহলে এখানে আমাদের একটা হচ্ছে আমাদের সোডিয়াম
সোডিয়াম অ্যামালগাম মানেটা কি রে ভাই? সোডিয়াম মানে কি আমাদের Na হয়, আর অ্যামালগাম মানে আমাদের কি, যদি আর মিশ্রণটা বলি তাহলে আমাদের কি হচ্ছে না, আমাদের তাহলে সোডিয়াম আর অ্যামালগাম মানে আমাদের একটা Hg থাকবে কি। তাহলে আমাদের এই দেখো এইটা সোডিয়াম অ্যামালগাম হচ্ছে একটা আমাদের সংকর, হ্যাঁ একটা ধাতু সংকর বলতে পারো। এই ধাতু সংকরটার আমাদের একটা সোডিয়াম থাকবে আর একটা আমাদের Hg থাকবে কি। তাহলে Hg থাকবে একটা কম্পাউন্ড হিসাবে, আর একটা তোমার যা কিছু থাকতে পারে। একটা হচ্ছে আমাদের সোডিয়াম অ্যামালগাম, এখানে আমাদের আরেকটা হয়ে যায় যেমন সিলভার অ্যামালগাম, হ্যাঁ Ag এটাকে বলা যায় আমাদের সিলভার অ্যামালগাম, ঠিক আছে। যেমন আমাদের একটা Ag আছে আর একটা আমাদের আলাদা ধাতু থাকবে, তো এটাকে বলা যায় আমাদের সিলভার, Ag হচ্ছে আমাদের সিলভার, তাহলে এটা হচ্ছে সিলভার অ্যামালগাম, এটা হচ্ছে আমাদের সোডিয়াম অ্যামালগাম। এইবার ঘটনা হচ্ছে তাহলে আমাদের কত ধরনের আমাদের অ্যালয় আছে, অ্যালয় কত ধরনের আমাদের অ্যালয় হয় সেই অ্যালয়গুলো লেখো, হয়েছে। তাহলে অ্যালয় বা ডিফারেন্ট টাইপ অফ অ্যালয় ভাবে লিখে রাখো, ডিফারেন্ট টাইপস অফ অ্যালয়। কত ধরনের আমাদের অ্যালয় আছে তাকাও, আমি কিছুগুলো আমি লিখে দিচ্ছি, দেখো তোমরা ব্যবহারগুলো মুখস্থ করবে, হ্যাঁ ব্যবহার অত আমার লেখার দরকার না, আমি কিছু বলে দিচ্ছি কি কি আছে এখান থেকে, কেমন কেমন কোশ্চেন দেয় আমি তোমাদের বলে দিচ্ছি। কখনো বলে দিবে যে এই যে অ্যালয়টা আছে এই অ্যালয়টা বলবে কোন কোন ধাতু দ্বারা তৈরি সেটা বলো, এটা বলে দিতে পারে। আবার বলে দিতে পারে যে কত পার্সেন্টেজের আমাদের আছে, মানে ওই যে ধাতুটা তুমি মিক্সিং করছো দুটাকে, তারা কত পরিমাণে মানে কত পার্সেন্টেজে আমাদের এর মধ্যে উপস্থিত থাকে, তাহলে পার্সেন্টেজটাও পাশাপাশি মাথায় রাখবে। ব্যবহারগুলো তো ডেঞ্জারভাবে মাথায় রাখবে, প্রত্যেকটা আমি বলে দিচ্ছি অ্যালয়গুলার তোমাদের ব্যবহার দিবে কি গ্যারেন্টি। এবার কোনটা দিবে সেটা আমি বলতে পারবো না, সোজা কথা। তো কিছুগুলো আমি লিখে দিচ্ছি ইম্পর্টেন্টগুলো, সেগুলো মুখস্থ করবে। 1 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ব্রাশ। 2 নম্বর হচ্ছে আমাদের ব্রোঞ্জ। 3 নম্বর হচ্ছে আমি আগে লিখে দিচ্ছি, 3 নম্বর হচ্ছে আমাদের ডুরালুমিন, হয়েছে। 4 নম্বর যেটা হচ্ছে সেটা হয়ে গেছে আমাদের ব্রাশ, ব্রোঞ্জ, ডুরালুমিন। তারপরে এখানে হয়ে যায় একটা কী রে নামটা বলে দাঁড়া বলে দিচ্ছি, হ্যাঁ জার্মান সিলভার। তারপরে আমাদের হয়ে যায় গান মেটাল, এটাও মাথা ইম্পর্টেন্ট, গান মেটাল হয়ে যায়। আরেকটা আমাদের বেল মেটালও হয়ে যায়, হ্যাঁ গান মেটাল, বেল মেটাল, হ্যাঁ নাইক্রোমটা ইম্পর্টেন্ট, নাইক্রোম, হ্যাঁ নাইক্রোমটা ভেরি ইম্পর্টেন্ট। আর কি ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে গান মেটাল, বেল মেটাল, এগুলো বলছি না, হ্যাঁ স্টেনলেস স্টিল, এটাও ইম্পর্টেন্ট। 7 নম্বরে স্টেনলেস স্টিল, আমি 7টাই লিখছি, STAIN স্টেনলেস স্টিল। দেখো এই 7টা আমি তোমাদের বলে দিচ্ছি, হ্যাঁ এলো 7টা বলে দিচ্ছি। এই আরও আছে, আর কিছুগুলো আছে সেগুলো একটু পড়ে নিও, হ্যাঁ এদের ইউজটাও পড়বে। আর আমি এদের শুধু কি বলবো কত কী দিয়ে তৈরি, কোন মেটাল দ্বারা তৈরি, আর এদের আমি জাস্ট পার্সেন্টেজটা বলে দিচ্ছি। দেখো ব্রাশটা যেটা আছে, ব্রাশ মাথায় রাখবে, ব্রাশটা আমাদের কি না, ব্রাশটাকে আমাদের বাংলায় এক বলা হয় পিতল। এটা হচ্ছে বাংলায় বলা হচ্ছে ইয়াকে পিতল, আর ব্রোঞ্জটা তো ব্রোঞ্জেই থাকে। আর এই যে গান মেটাল আছে না, গান মেটাল, এটাকে আমাদের বাংলায় বলা হয় কাঁসা। এটা তোমরা যারা গাঁ দিকে থাকো বা গাঁ দিকে কি সবাই জানবে, পিতল কাঁসা জানো, কাঁসার জিনিস জানো তো, কাঁসার থালা থাকে না, কাঁসার থালা, পিতলের থালা, সেই মতো। তাহলে পিতলটা হচ্ছে আমাদের ব্রাশটা, আর এই গান মেটালটাকে বলা আছে আমাদের কাঁসা। এই দুটো মাথায় রাখবে, বাকিলার ব্রোঞ্জটা ব্রোঞ্জেই হয়। তাহলে ব্রাশটা আমাদের কী দ্বারা তৈরি হয়, ব্রাশ আর ব্রোঞ্জ এই দুটাই দমে কনফিউজ হয়। এগুলো কি বটে, আমি যখন তোমাদের কপার, অ্যালুমিনিয়াম এদের যখন আমি দেখাচ্ছিলি যে ব্যবহার দেখাচ্ছিলি, তখন আমি বলছিলি যে এরা আমাদের কি করে না, আমাদের সংকর ধাতু তৈরিতে আমাদের কাজে লাগে, হয়েছে। তো ব্রাশটা যেটা বটে সেটা আমাদের কি নিয়ে তৈরি হয় রে, ব্রাশটা আমাদের কি নিয়ে তৈরি হয় না, এটা হচ্ছে কপার আর জিঙ্ক। কপার কত পার্সেন্টেজ থাকে সেটাও লিখে নিবে। কপার আমাদের থাকে এটা 60 থেকে 90% থাকে আমাদের কপার, 60 থেকে 90% থাকে আমাদের কপার, প্লাস আমাদের থাকে জিঙ্কটা কত তাহলে রইলো, তাহলে 40 থেকে আমাদের 10% থাকবে আমাদের জিঙ্ক। কপার আর জিঙ্ক দিয়ে আমাদের হয় ব্রাশ, আর কপার আর টিন দিয়ে হয় আমাদের ব্রোঞ্জ। কপার আর টিন দিয়ে হয় আমাদের ব্রোঞ্জ, হয়েছে। কপার আর টিন দিয়ে হয় আমাদের ব্রোঞ্জ। যারা নামলা জানো নাই লিখে নিবে। কপারটা কত থাকে, কপারটা থাকে আমাদের 75 থেকে 90, এটা 25 থেকে 10। এইখানে আমাদের কপারটা থাকে কত না 75 থেকে 90%, আর এইটা আমাদের টিনটা থাকে কত, তাহলে আমাদের এটা 25 থেকে বাকি থাকবে 10%। এটা হচ্ছে কপার আর টিন, হইলো। ডুরালুমিন আমাদের কি দ্বারা তৈরি না, ডুরালুমিনের কি আমাদের দ্বারা তৈরি আছে, ডুরালুমিনটা হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার আর ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম,
দেখো অ্যালুমিনিয়াম, এটা অ্যালুমিনিয়ামের একটা আমাদের বোর্ড, এটা আমাদের কত 95% প্রায় থাকে, 95% থাকে, হয়েছে। প্লাস অ্যালুমিনিয়াম প্লাস আমাদের কপার, ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম। কপারটা থাকে প্রায় 4% মতন, হলো। প্লাস ম্যাঙ্গানিজ থাকে 0.5%, হলো। আর আমাদের ম্যাগনেসিয়ামও থাকে আমাদের ওই মতন 0.5%, তার টোটাল আমাদের 100% হয়, এটা মাথায় রাখবে। তাহলে ডুরালুমিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যালুমিনিয়ামের এটা একটা মানে বেশি থাকে, অ্যালুমিনিয়ামেরই আমাদের একটা সংকর ধাতু বটে। কপার একটু মিক্স করে দিই, এটা হচ্ছে Mn4 ম্যাঙ্গানিজ আর Mg4 হচ্ছে ম্যাগনেসিয়াম, হয়েছে। যারা নামলা জানো নাই পাশাপাশি লিখে নিবে। জার্মান সিলভারে আমাদের কি কি থাকে না, জার্মান সিলভার যেটা আছে সেইখানে আমাদের কপার, জিঙ্ক আর নিকেল। এখানে আমাদের কি কি থাকে, কপার প্লাস জিঙ্ক প্লাস নিকেল। কপার, জিঙ্ক আর নিকেল দ্বারা আমাদের কি হয় না, জার্মান সিলভার তৈরি হয়। তো কপার কত থাকে, এগুলোর পার্সেন্টেজগুলো লিখে নিবে, 50, 30, 20, হলো। এটা থাকে আমাদের 50%, এটা থাকে আমাদের 20%, এই 50, 30, সরি 50, এটা থাকে 30%, আর এটা থাকে আমাদের 20%। পার্সেন্টেজগুলো মাথায় রাখবে, অনেক সময় দিয়ে দেয় যে কত পার্সেন্ট করে থাকে, হয়েছে। গান মেটাল, এটাকে বলা আছে কাঁসা। এই কাঁসাটা আমাদের কি দিয়ে তৈরি হয় রে, গান মেটালটা আমাদের তৈরি হয় কপার, টিন আর জিঙ্ক। এটা হচ্ছে কপার, টিন আর জিঙ্ক। কপার কত থাকে, এখানে আমাদের কপার থাকে গান মেটালে 88, 10, 2, এখানে আমাদের থাকে 88%, এটা থাকে আমাদের 10%, আর এটা থাকে আমাদের 2%। এবার আছে আমাদের নাইক্রোমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটাকে আমাদের কোথায় ইউজ করা হয় বলুন না, নাইক্রোম তার আমরা কোথায় ইউজ করি, নাইক্রোম তার আমাদের দেখবে ফিলামেন্ট হিসাবে, হ্যাঁ, যে ফিলামেন্ট থাকে না আমাদের বাল্ব, আগেকার যে আমাদের বাল্বগুলো আছে, বাল্বে দেখবে যে ফিলামেন্টটা তৈরি করা হয়, সেই ফিলামেন্টটা আমাদের নাইক্রোম তার দ্বারা, সরি নাইক্রোম তার, ওটা তো হচ্ছে আমাদের টাংস্টেন দ্বারা তৈরি হয়। আর নাইক্রোম তারটা হচ্ছে আমাদের যেগুলো আমাদের আয়রনের যে কয়েলটা থাকে, হ্যাঁ, যেগুলো মানে হিট মোট কথা দমে ধরে রাখতে পারে, হয়েছে। যেমন হিটার, বাড়ির যে হিটার ইউজ করা হয় সেইখানে নাইক্রোমের তার ইউজ করি। ইলেকট্রিক ইস্ত্রি যেটাই করো সেটা হচ্ছে আমাদের নাইক্রোমের তার হয়। যে জায়গায় মোট কথা আমাদের বেশি তাপের দরকার সেই জায়গায় আমরা নাইক্রোমের তার ইউজ করি ইলেকট্রিসিটিতে, হয়েছে। তাহলে নাইক্রোম এটা হচ্ছে নিকেল, ক্রোমিয়াম, নাইক্রোমটা হয়ে যাচ্ছে আমাদের নিকেল, ক্রোমিয়াম আর ফেরাস। এটা হয়ে যায় আমাদের নিকেল, আচ্ছা এখানেই লিখছি বড় করে, এটা হচ্ছে আমাদের নিকেল, ক্রোমিয়াম আর ফেরাস, Fe বা আয়রন। নিকেল কতটা থাকে, এই পার্সেন্টেজগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ। নিকেল কতটা থাকে, নিকেল হচ্ছে আমাদের 65, 15, 20, এটা থাকে আমাদের 65, এটা থাকে আমাদের 15, আর এটা থাকে আমাদের 20। পার্সেন্টেজগুলো মুখস্থ করে মনে রাখবে ভাই কিছুলা, হ্যাঁ। আর স্টেনলেস স্টিল আমাদের এটা লোহার বডিল, হ্যাঁ। তো ফের এটা আমাদের কি থাকে, স্টেনলেস স্টিলটা আমাদের ক্রোমিয়াম, নিকেল আর কার্বন আর Fe। ক্রোমিয়াম, তাহলে ক্রোমিয়াম হলো প্লাস নিকেল প্লাস কার্বন প্লাস Fe, এই চারটা দিয়ে আমাদের কি হয়ে যায়, আমাদের স্টেনলেস স্টিল। ক্রোমিয়াম কত থাকে, ক্রোমিয়াম থাকে আমাদের প্রায় 20, এটা 10, 0 পয়েন্ট এত, ওকে। তাহলে এটা থাকে আমাদের প্রায় 20%-এর মতন, হ্যাঁ। এটা থাকে প্রায় আমাদের 10%-এর মতন, আর এটা থাকে 0.5 থেকে 1%-এর মতন, আর এটা বাকিটা থাকে, বাকি যত হইলো তাহলে এটা আমাদের রিমেনিং, যতটা বাটে বাকিটা আমাদের এটা থাকে। তাহলে এইগুলো আমি কয়েকটা বললাম। এবার এইগুলার অনেক কিছু ব্যবহার আছে, ব্যবহারগুলো তোমরা শিখে নিবে, মানে দেখে নিবে। আমি এটা বলার একটাই উদ্দেশ্য যে কেমন করে আমাদের কোয়েশ্চেনলা আসে সেটা আলোচনা করার জন্য আমি এই চারটা বানাইলাম, হয়েছে। তাহলে কি কি আমি বলছি ভালো করে বুঝো, যে অনেক সময় কোয়েশ্চেন দিয়ে বলবে ব্রাশটা আমাদের কোন কোন ধাতু দ্বারা তৈরি, হ্যাঁ। তাহলে আমাদের কপার আর টিন দ্বারা আমাদের ব্রাশ তৈরি, এদের পার্সেন্টেজটা অনেক সময় বলে দেয়, হ্যাঁ, কিন্তু খুব রেয়ার কেসে বলে, তো পার্সেন্টেজটাও একটু মাথায় রাখবে। কপার আর জিঙ্ক দ্বারা তৈরি। ব্রোঞ্জটা আমাদের কি দ্বারা তৈরি, ব্রোঞ্জটা হচ্ছে আমাদের কপার আর টিন দ্বারা তৈরি। ডুরালুমিনটা আমাদের কি দ্বারা তৈরি, অ্যালুমিনিয়াম, কপার আর ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম, হয়েছে। জার্মান সিলভারটা কি দ্বারা তৈরি, এটা হচ্ছে আমাদের কপার, জিঙ্ক আর নিকেল, হ্যালো। গান মেটালটা এটাকে বলা হচ্ছে কাঁসা হচ্ছে আমাদের কপার, টিন, জিঙ্ক, হ্যালো। তারপর হচ্ছে নাইক্রোম, এটা হচ্ছে আমাদের নিকেল, ক্রোমিয়াম, ফেরাস। আর এই স্টেনলেস স্টিলটা হয়ে যাচ্ছে আমাদের ক্রোমিয়াম, নিকেল, কার্বন আর আয়রন, বুঝতে পারলে। তাহলে এইগুলা এই চারটা জাস্ট মুখস্থ করবে। আমার মন থেকে, মানে আমার ইম্পর্টেন্ট যেটা মাথায় এসছে সেটা বেশি দেই, ব্রাশ, ব্রোঞ্জ, ডুরালুমিন, জার্মান সিলভার, গান মেটালটা খুব অতটা ইম্পর্টেন্ট নয়, আর নাইক্রোম, এইগুলা একটু বেশি ইম্পর্টেন্ট হয়েছে বাকিদের চাইতে।
বাকিরাও আছে, আরও অনেক কিছু আছে, বেল মেটাল আছে, গান মেটাল আছে, হ্যাঁ, হোয়াইট মেটাল আছে, তো ওইগুলো তোমরা একটু দেখে নিবে। কিন্তু এই যে আমাদের 7টা ইম্পর্টেন্ট আমার মনে হলো সেটা। আর এদের ইউজগুলা ইম্পর্টেন্ট হচ্ছে, এদের ইউজগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি ইউজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওইগুলা মাথায় রাখবে, হয়েছে? চলো, তাহলে এইটা ছিল আমাদের অ্যালয় মেটেরিয়াল। অ্যালয়টা অত পড়ার বিষয় ছিল, এটা থিওরি, কিছু বুঝার নাই। চলো আমরা পলিমারে ঢুকে যাই। হ্যাঁ, আমরা পলিমারে ইন্টার করি। চলো, আই থিঙ্ক এতদূর সবার ক্লিয়ার হয়েছে। চলো পলিমারে যাই। পলিমার্স, তাহলে হেডিং দাও পলিমার্স। পলিমার্স কাকে বলে? হ্যালো, পলিমার্স কাকে বলে? পলিমার, মনোমার, এই যে মানে এই যে টপিকটা এসেছে, মানে এই যে আমাদের টপিকটা এসেছে, সেটা আগে অর্গানিক কেমিস্ট্রির আমাদের একটা পার্ট ছিল, বুঝতে পারলে? তুমি দাঁড়ো, রেকর্ডিং ওখানে দেখিলি হয়েছে। হয়েছে, দেখো পলিমার্স যেটা আছে সেটা আমাদের আগে একটা অর্গানিক কেমিস্ট্রির একটা পার্ট পড়লো। হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রি আমাদের আগে তোমাদের ছিল, হ্যাঁ, এখন তোমাদের অর্গানিক কেমিস্ট্রিটা তুলে দিয়েছে, তুলে পরে ওয়ার যে একটা আমাদের পার্ট পলিমারটা, সেটা আমাদের ঢুকান দিয়েছে। তো পলিমারটা পড়ার আগে তোমাকে অর্গানিক কেমিস্ট্রির কিছু কিছু আমাদের পার্ট আমাদের মনে রাখতে হবে। যেমন কি না, অর্গানিক কেমিস্ট্রি কাকে বলে? মানে অর্গানিক কেমিস্ট্রিটা হচ্ছে কি না, যত কিছু আমাদের জটিল যৌগ আছে, আমি আর ব্যবহার মানে কি বলে একটা কনসেপ্ট আমি তোমাদের দিচ্ছি যে অর্গানিক কেমিস্ট্রিটা কী জিনিস। হলো, অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে আমাদের এমন একটা মানে কেমিস্ট্রির ফিল্ড বা এমন একটা আমাদের পার্ট, যে জায়গাটায় আমাদের কি বলবো না, যত কিছু জটিল জটিল আমাদের যৌগ হয়, যত কিছু জটিল জটিল যৌগ হয়, সবগুলা ওইখানে তোমাকে পড়তে হয়। যেমন মানুষের তুমি যদি গঠন দেখো, হ্যাঁ, মানুষের তুমি যদি গঠন দেখো, তাহলে আমাদের কি মানুষের শরীরে যে আমাদের এইগুলা হয়, যেমন অ্যামিনো অ্যাসিড, হয়েছে, তারপরে আমাদের মানুষের শরীরে যে আমাদের এইগুলা আছে বিভিন্ন ধরনের যে আমাদের কি বলবো, যে যেমন প্রোটিন, হ্যাঁ, যেমন প্রোটিন, তারপরে ফ্যাট, এইগুলা যেগুলো আছে আমাদের যে আমরা মিনারেলগুলো আমরা খাই বা আমরা করি, সেইগুলাকে কী করতে হবে না, সেইগুলাকে মানে স্টাডি করা হয়। এছাড়া আমাদের কি না এর যে কী বলে অর্গানিক কেমিস্ট্রি, এটা আমাদের ওষুধও আমাদের অনেক ব্যবহার আছে, যে বিভিন্ন ধরনের যে ওষুধের যে নাম তোমরা শুনো, কি শুনো, যে প্যারাসিটামল, হ্যাঁ, প্যারাসিটামল, তারপরে কি কি যে মাথা ব্যথাটা হয় সেরোডেন, হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের যে ওষুধগুলো আছে, তাহলে ওষুধগুলো আমাদের কি নয় এই অর্গানিক কেমিস্ট্রি দ্বারাই আমাদের করা হয়, মানে ম্যানুফ্যাকচার করা হয়, বুঝতে পারলে? তো এইটা হচ্ছে ঘটনা। তাহলে যত কিছু মোট কথা জটিল জটিল যৌগ আছে আমাদের সবগুলো অর্গানিক কেমিস্ট্রিতে পড়তে হয়। আর অর্গানিক কেমিস্ট্রিটা কী জিনিস? অর্গানিক কেমিস্ট্রিটা কিছুই লই, আমাদের ওটা কী বটে না, আমাদের কার্বন যে আছে না, কার্বন আর হাইড্রোজেনের মানে কী বলবো, আমাদের মিশ্রণ বটে, সোজা কথায়, হয়েছে। কার্বন আর হাইড্রোজেনের আমাদের কার্বন আর হাইড্রোজেন মিলে যত কিছু জটিল জটিল যৌগ তৈরি করতে পারবে, বা আমাদের আরও অনেক কিছু আমাদের কার্যকরী মূলকগুলো আছে, সেইগুলো নিয়ে আমাদের যে জটিল জটিল যৌগগুলো হয়, সেইগুলোকে দিয়ে আমাদের এই পলিমার আমাদের গঠন করা হয়ে থাকে। তো চলো আমরা একটার পর একটা দেখে দেখে যাবো যে কি কি ধরনের আমাদের পলিমার হয় না হয়। যারা 11-12 থেকে আসছো তারা মানে নামগুলো আরও ভালো করে বুঝতে পারবে। যারা কি বলবো আর্টসের ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে না পারো আমাকে অফলাইনে বলতে পারো, হ্যাঁ, অফলাইনে বলতে পারো বা কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখো তাহলে পলিমার জিনিসটা কি? তো পলিমার, তো এটার আমি একটা এমনি মানে জাস্ট একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি। আমাদের ঘর যখন তোমরা বানাও তাহলে কি আমরা ইট লাগে, ঘর বানাতে আমাদের ইট লাগে। তো ইট যে আমাদের তাহলে ইটটা কি? ইটটা হচ্ছে আমাদের ঘরের একটা কি ওর মানে বেসিক কনস্ট্রাকশনের আমাদের একটা একক, বুঝতে পারলে? তাহলে ওই ইট দিয়ে আমরা কি না বড় বড় ঘর এমনি করে বানিয়ে দিচ্ছি, বড় বড় ঘর বানাচ্ছ, বড় বড় ফ্ল্যাট বানাচ্ছ, শুধু কি না ওই এক ধরনের ইট দিয়ে, বুঝতে পারলে? এবারে ওটার সাথে আমাদের কি সিমেন্ট, গুটি, বালি এগুলো তো আমরা মিক্স করছি, ওটা আলাদা। কিন্তু আমাদের বেসিক যে কনস্ট্রাকশনের জন্য যে আমাদের বেসিক এককটা কাজ করছে তাকে আমরা কি বলছি? ইট। তো সেই মতনই আমাদের এই পলিমার হচ্ছে আমাদের ঘরটা, মাথায় রাখবে। পলিমার হচ্ছে আমাদের ঘর, আর ইয়ার যে বেসিক ইউনিটটা দিয়ে আমাদের তৈরি হয়েছে পলিমারটা, সেইগুলোকে বলা আছে আমাদের মনোমার, বুঝলে? চলো তাহলে আমরা একটু লেখালেখি করি। দেখো তাহলে পলিমার কাকে বলে, মানে পলিমার কী করে সৃষ্টি হয়? এইভাবে বলছে কি বলছে, আমি এইখানে লিখে দিচ্ছি পলিমার আর মনোমার কাকে বলে। তাহলে আন্ডার হাই প্রেসার, হাই টেম্পারেচার অ্যান্ড প্রেসার and in presence of small letter, in presence of catalysts, CATALY, catalyst, in presence of catalyst, LYST, catalyst মানে ইয়ার বাংলা হচ্ছে আমাদের
কি রে অনুঘটক। হ্যাঁ, তাহলে আন্ডার দ্য হাই প্রেসার এন্ড হাই টেম্পারেচার এন্ড প্রেসার এন্ড ইন প্রেজেন্স অফ ক্যাটালিক্স আমাদের কি হয়, আমাদের অনেকগুলা লিখে রাখো এটা, তাহলে many organic compounds are combined to each other each other and formed a giant compound. কি বললো ভালো করে বুঝো, কম্পাউন্ড নয় কম্পাউন্ড ভালো করে দেখো কি বলছে। দেখো এই লাইনটা আমি ভালো করে বুঝাচ্ছি। বলছে আন্ডার দা বা যা লিখবে, হ্যাঁ, আন্ডার দা হাই প্রেসার হাই টেম্পারেচার এন্ড প্রেসার মানে কি অতি উচ্চ তাপে এবং চাপে, অ্যান্ড ইন প্রেজেন্স অফ ক্যাটালিক্স এবং অনুঘটকের উপস্থিতিতে, মাথায় রাখবে ক্যাটালিক্স মানে অনুঘটক, এবং অনুঘটকের উপস্থিতিতে মেনি অর্গানিক্স কম্পাউন্ড মানে অনেক অর্গানিক কম্পাউন্ডস কি হয় আমাদের আর কম্বাইন মানে যুক্ত হয়। হ্যাঁ, অনেক আমাদের অর্গানিক কম্পাউন্ড আমাদের যুক্ত হয় টু ইচ আদার মানে একে অপরের সাথে যুক্ত হয়ে অ্যান্ড ফর্মড এ জায়েন্ট কম্পাউন্ড। তাহলে কি অনেকগুলো ছোট ছোট আমাদের অর্গানিক কম্পাউন্ড একসাথে যুক্ত হয়ে কোন শর্তে যুক্ত হবে না আমাদের হাই টেম্পারেচার এন্ড প্রেসার আর ইন প্রেজেন্স অফ ক্যাটালিক্স বা অনুঘটক। তাহলে অনুঘটকের উপস্থিতিতে উচ্চ তাপ এবং চাপে আমাদের অনেকগুলো আমাদের ছোট ছোট রাসায়নিক অণু বা আমাদের অনেকগুলো আমাদের ছোট ছোট অণু একে অপরের সাথে যুক্ত হয়ে একটা বৃহৎ আকারের অণু গঠন করে, হয়েছে। তাহলে এইগুলাকে বলা হচ্ছে আমাদের পলিমার্স, হয়েছে। তাহলে এইখান থেকে আমাদের এই যে আমি স্মল ছোট ছোট আমি বলছি যে আমাদের মেনি অর্গানিক কম্পাউন্ড যে স্মল পার্টিকেলগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে আমাদের মনোমার। তাহলে মনোমার কি হইলো, তাহলে এইভাবে লেখো দ্য স্মলেস্ট compounds which are formed of polymer is called monomer। তাহলে মনোমার কাকে বললাম, বুঝছে দ্য স্মলেস্ট কম্পাউন্ড অফ হুইচ আর বটে এটা উইথ নেই সরি হুইচ আর ফর্মড অফ পলিমার মানে যেসব ছোট ছোট আমাদের কম্পাউন্ডগুলো আমাদের পলিমার গঠন করছে, হ্যাঁ, হুইচ আর ফর্মড অফ পলিমার যারা আমাদের পলিমার ছোট ছোট কম্পাউন্ডগুলো আমাদের মিলে আমাদের পলিমার গঠন করছে তাদেরকে আমাদের মনোমার বলা হয়। আর পলিমার কাকে বলছি, নয়তো পলিমার ওইটাকে বলা হয়। তাহলে পলিমার তাহলে পলিমার কাকে বলে না, এটা হচ্ছে আমাদের দ্য জায়ান্ট এলিমেন্ট, দত্ত কম্পাউন্ড বলা হয়। হ্যাঁ, দ্য জায়ান্ট কম্পাউন্ড which is formed by many monomers। হলো, তাহলে কি বললাম পলিমার কাকে বলছে না, পলিমারটা হচ্ছে আমাদের এটা একটা জায়ান্ট কম্পাউন্ড বটে যেটা কি দ্বারা তৈরি হয়, হুইচ ইজ ফর্ম বাই মেনি মনোমার্স। তাহলে অনেক মনোমার দ্বারা আমাদের যে জায়ান্ট কম্পাউন্ডটা তৈরি হয় তাকে বলছে আমাদের পলিমার। আর যে এই পলিমারটা গঠন করার জন্য আমাদের যে স্মলেস্ট পার্টিকেলটা রয়েছে বা স্মলেস্ট কম্পাউন্ড যেটা রয়েছে তাকে আমাদের বলা হচ্ছে আমাদের মনোমার। মাথায় রাখবে মনোমার আর পলিমার। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। দেখো এক্সাম্পল না দিলে বুঝতে পারবে না। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি কি বলছি না আমাদের যে সবাই জানো যে পলিথিন প্লাস্টিক যেটা রে ভাই, হ্যাঁ, পলিথিন সবাই এখানে সেখানে আমাদের ফেলা থাকে। তো পলিথিনটা আমাদের কি বটে না, পলিথিনটা আমাদের একটা পলিমার বটে। কার পলিমার না, ইথিলিনের। তাহলে ইথিলিন হচ্ছে আমাদের কি না, ইথিলিন হচ্ছে আমাদের মনোমার। আর এই মতন অনেক ইথিলিনকে আমরা যদি ওই যে উপরে শর্ত দিয়ে আছে উচ্চ চাপ তাপ আর আমাদের ক্যাটালিক্সের উপস্থিতিতে যদি আমরা কি বলো রাসায়নিক বিক্রিয়া ঘটাই, হয়েছে, তাহলে আমাদের কি হবে না আমাদের পলি ইথিলিন তৈরি হবে, যাকে আমরা পলিথিন বলে আমরা চিনি। তাহলে আমাদের কি হচ্ছে এক্সাম্পল লিখে রাখো যে আমাদের যদি ইথিলিন বলি তাহলে পলিথিন
THEPOLYTHENE। পলিথিনটা আমাদের কি বটে? পলিথিন ইজ দ্য পলিমার অফ ইথিলিন মনোমার। তাহলে ইথিলিন মনোমারটার আমাদের পলিমার কে বটে না? পলিথিন। ইয়ার সংকেতটাও কেমন হয়? ইয়ার সংকেতটা হয়ে যাচ্ছে এই মতন। ইথিলিনের সংকেত জানো তো রে? ইথিলিনের সংকেত হচ্ছে আমাদের CH2 বা CH2 ডবল বন্ড CH2, এটা হচ্ছে আমাদের ইথিলিন, ঠিক আছে? এইটাকে যদি এবার তুমি এটাকে তোমার কত না, এটা আমাদের n নাম্বার অফ ইথিলিন আছে। এটাকে অনেক কিছু আমাদের রাসায়নিক এখানে আমাদের বিক্রিয়া ঘটবে, হ্যাঁ আমি ওটা পরে বলবো যে আমাদের কী কী আমাদের শর্ত লাগে। তাহলে এখানে আমাদের হাই টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এটা এখন আমরা লিখতে পারি। তাহলে হাই টেম্পারেচার অ্যান্ড প্রেসার, হাই টেম্পারেচার অ্যান্ড প্রেসারে আমরা কি করবো না, এখানে ক্যাটালিক্সও আছে। এইটা আমরা যদি করি তো আমাদের কি হবে না, এটা আমাদের পলিথিনে ভাঙে যাবে। কেমন হবে না, এই মতন হয় CH2, এটা সিঙ্গেল বন্ড হবে CH2, আর এটা বন্ড, আর এখানে আমাদের N থাকে। এটা হচ্ছে আমাদের কি না, পলিথিন, এই মতন। তাহলে এই ইথিলিনের সংকেত, হ্যাঁ আরো অনেক কিছু এবারে দেখাবো। এটা হচ্ছে আমাদের কি না, এটা হচ্ছে ইথিলিন। এটা একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল আছে আমাদের কি না, ভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, PVC। এটা এক নম্বর এক্সাম্পল, মাথায় রাখো। আমি PVCটা পরে বলছি আরো, হ্যাঁ না অনেকগুলো আমরা পলিমার নিয়ে কাজ করব, তো এটা একটা এক্সাম্পল মাথায় রাখো। তাহলে এইটা হচ্ছে আমাদের ইথিলিন। এটা আমাদের n নাম্বার অফ নিয়ে, মানে n সংখ্যক আমরা ইথিলিন লিখি। এই n সংখ্যক ইথিলিনকে আমরা যে কোনো একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনে যদি আমরা রাসায়নিক বিক্রিয়া ঘটাই, তাহলে আমাদের কি তৈরি করে নেবে, আমাদের পলিথিন। এটাকে বলা আছে আমাদের পলিমার, এটাকে বলা আছে আমাদের পলিমার, আর এটা হচ্ছে আমাদের মনোমার। আই থিঙ্ক পলিমার মনোমার বুঝতে পারলে। আর এই যে আমি যে প্রসেসে ঘটাচ্ছি, মাথায় রাখো, যে প্রসেসে আমি মনোমারগুলোকে আমরা পলিমারে আমরা কনভার্ট করছি, সেই প্রসেসটাকে বলা আছে আমাদের পলিমেরাইজেশন। দেখো পলিমেরাইজেশনটা কি জিনিস, তাহলে ওটাও লিখে রাখো। তাহলে পলিমেরাইজেশন POLYMERISATION, পলিমারাইজেশন কাকে বলে না, এটা হচ্ছে দ্য প্রসেস, এটা হচ্ছে প্রসেসটা, যে প্রসেসে ঘটাচ্ছ। তাহলে দ্য প্রসেস অফ মেকিং polymers from their monomers। তাহলে অনেকগুলো মনোমার থেকে আমাদের পলিমারে তৈরি করার যে আমাদের প্রসেস, এই প্রসেসটাকে আমাদের বলা আছে পলিমারাইজেশন, হয়েছে? মাথায় রাখো। তাহলে আই থিঙ্ক এতটা কমপ্লিট সবাই মোটামুটি বুঝতে পারছো, হয়েছে? যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করবে, আমি তখন আবার এটা বলবো, ঠিক আছে? এবার আছে আমাদের কত ধরনের পলিমারাইজেশন হয়। যে এই যে পলিমারাইজেশন বললি আমাদের যে প্রসেসটা, তাহলে আমাদের টাইপ অফ পলিমারাইজেশন কত ধরনের হয়। তো পলিমারাইজেশন আমাদের দু ধরনের হয়, এটা আমি মুছে দিচ্ছি, হ্যাঁ। পলিমারাইজেশন আমাদের দু ধরনের হচ্ছে, পলিমারটা নাই। তাহলে এবার পলিমারাইজেশন, টাইপ অফ পলিমারাইজেশন লেখো। আমি যা সংক্ষেপে বলবো, হ্যাঁ বেশি কিছু লিখবো নাই, তোমরা বাকি নোট করে নিও, হ্যাঁ। আর যদি বাংলায় কেউ যদি, আর কারো যদি ইংলিশের নোট দরকার হয় তো আমাকে বলবে, হ্যাঁ। কিন্তু সবাই নোট, আমি সবাইকে নোট দেবো না, কারণ নিজে থেকে একবার লেখো, যা যদি পারো তো বলবে, হ্যাঁ। আর এক্সামের কিছুদিন আগে দিয়ে দেবো। চলো দেখো কি হলো আমাদের ঘটনাটা। তাহলে আমরা কি বলছি না, আমাদের টাইপস অফ পলিমারাইজেশন, POLYMERISATION, টাইপস অফ পলিমারাইজেশন। কত ধরনের আমাদের পলিমারাইজেশন হয়? আমাদের এখানে দু ধরনের পলিমারাইজেশন হয়। একটাকে বলা আছে আমাদের এডিশন পলিমারাইজেশন, আরেকটাকে বলা আছে আমাদের কনডেনসেশন, হ্যাঁ কনডেনসেশন। একটা হচ্ছে আমাদের এডিশন, আর একটা হচ্ছে কনডেনসেশন। দেখো ভালো করে বুঝো, একটা হচ্ছে এডিশন, ADDITION, এডিশন, TION, এডিশন, ADDITION, এডিশন পলিমারাইজেশন। আর একটাকে বলা আছে আমাদের কনডেনসেশন পলিমারাইজেশন। দেখো ভালো করে বুঝো, এটাকে আমাদের জুত বিক্রিয়া বলা হয়, এডিশনটাকে আমাদের জুত বিক্রিয়া বলা হয়, আর এটা হচ্ছে কনডেনসেশনটাকে, এটা চাপের কাছে আমাদের একটা গুরুত্ব থাকে। দেখো এডিশনাল, এটা দাঁড়াও, এটা একটু ঠিক করে নিই, লেখা আছে না।
ওকে, দেখো কি বললাম আমি, এডিশন পলিমারাইজেশন কাকে বলছে না, এটা আছে আমাদের এটা এইখানে তার ইন দিস কেস নো এক্সট্রা বলতে পারো, নো এক্সট্রা মলিকিউলস বা নো এক্সট্রা এলিমেন্ট এইভাবে লিখতে পারো, নো এক্সট্রা এলিমেন্টস are eliminated, no extra elements are eliminated, eliminated হ্যাঁ। দেখো নো এক্সট্রা, এটা আই বটে হ্যাঁ, এলিমিনেটেড ELIMINETED, তাহলে কি হচ্ছে ভালো করে আমি তোমাদের বুঝাচ্ছি। দেখো বলছে ইন দিস কেস নো এক্সট্রা এলিমেন্ট আর এলিমিনেটেড ডিউরিং পলিমারাইজেশন। তাহলে পলিমারাইজেশন করার সময় এখানে আমাদের কোনো এক্সট্রা এলিমেন্ট মানে এলিমিনেট হয় নাই বা আমাদের প্রডিউস হয় নাই, সোজা কথা হয়েছে। এইখানে কনডেনসেশনে কি হয় না, ইন দিস কেস এক্সট্রা বা সাম বলতে পারো, সাম এলিমেন্টস আর eliminated ডিউরিং ওই সেম জিনিস ডিউরিং পলিমারাইজেশন। তাহলে পলিমারাইজেশনের সময় যদি কিছু তোমার এক্সট্রা জিনিস যদি আমাদের বিরান যায়, কি এখানে আমাদের সাম এক্সট্রা জিনিস আমাদের এলিমিনেট হয়, যেমন তোমার জল আছে হয়েছে, NH3 আছে, আর আমাদের কি না আমাদের ROH, এইগুলো যদি আমাদের বিরাই যায় হ্যাঁ, মেনলি জল তল বিরাই, তাহলে ROH মানে কি আমাদের এখানে অ্যালকোহল বলা হয় হ্যাঁ। তাহলে এই জিনিসগুলো যদি আমাদের বিরাই যায় তখন আমি সেই প্রসেসটাকে আমাদের কি বলবো না, কনডেনসেশন। আর যদি আমাদের কোনো পার্টিকেল তৈরি না হয় এবং কোনো পার্টিকেল যদি আমাদের না বিরায় বা কোনো আমাদের এলিমেন্ট যদি না বিরায়, তখন সেটাকে বলবো আমাদের এডিশন পলিমারাইজেশন। এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট, এক্সাম্পলগুলো কি এইখানে আমি আগের এক্সাম্পলটা যেটা আমরা দিলাম, তাহলে কি না আমাদের N অফ CH2 আছে, ডবল বন্ড CH2 আছে আমাদের, তাহলে কি না পলিথিন, এটা আমাদের কি ছিল রে, ইথিলিন। এই ইথিলিনকে যদি আমরা কোনো কন্ডিশন একটা আমরা যদি ঘটাই, তাহলে এখানে আমাদের কি তৈরি হতে ছিল রে, এখানে আমাদের CH2 বন্ড CH2 আর এই মতন থাকে, মানে এখানে আরও নিতে পারে আর এমনি থাকে, এটা হচ্ছে N, তাহলে এটা কি না, এটা হচ্ছে আমাদের পলিথিন। তাহলে এইখানে দেখো আমাদের কোনো পার্টিকেল এক্সট্রা পার্টিকেল আমাদের কোনো তৈরি হয় নাই, এক্সট্রা পার্টিকেল আমাদের এখানে কোনো এলিমিনেট হয় নাই হয়েছে, তাপ যা দিবে কিন্তু আমাদের এই মতো নর্মাল একটা প্রসেস আমাদের চলে। কিন্তু কনডেনসেশন পলিমারাইজেশনে এটা আমাদের একটা তাহলে পলিমারাইজেশন প্রসেস, কিন্তু কনডেনসেশন পলিমারাইজেশনে কি হবে না, এক্সট্রা তোমার কিছু পার্টিকেল এক্সট্রা তোমার কিছু কম্পাউন্ড বা কিছু এক্সট্রা এলিমেন্ট আমাদের এলিমিনেট হয়ে যায় প্রসেসে ডিউরিং আমাদের পলিমারাইজেশনের। কেমন এক্সাম্পল, দেখো একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে আরো ভালো করে বুঝতে পারবে কি আছে। এটা কনডেনসেশন পলিমারাইজেশনটা হয়ে যাচ্ছে আমাদের, যদি তুমি ব্যাকেলাইট তৈরি করতে যাও হ্যাঁ, যদি তুমি ব্যাকেলাইট তৈরি করতে যাও তাহলে আমাদের কি হবে, তোমার ফেনল, ভালো করে দেখো এটা এক্সাম্পলগুলো মুখস্থ করো ভাই, কিছু করার নেই। এটা আছে আমাদের ফেনল আছে, আর তোমার অ্যালডিহাইড যদি লাও HCHO, এটা আমি পরে বলে দেবো যে কাকে কি বলে। এইটাকে তুমি যদি এখন বিক্রিয়া করো, এটা তোমার যদি এখন কি বলবো আমাদের যদি বিক্রিয়া করি, এটা কি, এটার নাম আছে আমাদের ফেনল, আর এটাকে বলা আছে আমাদের অ্যালডিহাইড হয়েছে। এটাকে বলা আছে এই যে CH গ্রুপটা আছে, এটাকে বলা আছে আমাদের অ্যালডিহাইড গ্রুপ বলা হয় হয়েছে। তাহলে এটা আছে অ্যাসিটালডিহাইড হয় মেনলি আমাদের একটা থাকলে, এটাকে বলা আছে আমাদের ফেনল, মানে এটাকে বলা আছে বেনজিন রিং। এই যে আমি এই মতন করে লিখছি নাই, যারা জানো তারা ঠিক আছে, যারা জানো নাই তারা আমি একটু বলে দিছি। এই যে ব্যাপারটা এই মতন ছবি আকারে লিখছি আর এই মতন আমি দিয়ে দিচ্ছি, আমি এই ফুল আঁকছি, তো এটা ফুল নাই আঁকি রে ভাই, এটাকে বলা আছে আমাদের বেনজিন, BENZEN বেনজিন হ্যাঁ আই থিঙ্ক। তো এই যে বেনজিনটা আছে, তো আচ্ছা আমার স্পেলিং যদি টুকাতে ভুল হয়ে ভাই তো একটু অ্যাডজাস্ট করে লিও হ্যাঁ। বেনজিন, তাহলে এই যে বেনজিন বলই বটে, এই বেনজিনটা যদি তুমি OH-কে ঢুকাই দাও, আমাদের বেনজিনটার সংকেত কি হয় না, এটা হয়ে যায় C6H6 হলো, C6H6 ইয়াকে বলা হচ্ছে আমাদের বেনজিন। আর এই যে আমি বন্ধনগুলো দিচ্ছি, এটার মানে কি, এটার আমাদের আসল গঠনটা হয় এই মতন, CH2, এখানে আমাদের CH2 হলো, এখানে আমাদের CH2 এই মতন করে আছে, এটা হলো। আর এখানে আমাদের থাকবে CH2, এখানে থাকে আমাদের CH2, আর এইদিকে থাকবে আমাদের CH2,
এই মতন করে আমাদের থাকে ব্যাপারটা। এইলা একটার পর একটা আমাদের ডবল বন্ড থাকে, একটার পর একটা আমাদের ডবল বন্ড থাকে। এটা একটা যদি ডবল বন্ড দাও তাহলে একটা ছেড়ে এখানে একটা ডবল বন্ড দিবে, তাহলে এটা ছেড়ে আমাদের কি করবে, এটা ছেড়ে আমাদের এখানে একটা ডবল বন্ড দিবে। তাহলে কটা হইলো 1 2 4 6 8 10, এই 12টা হয়ে যাচ্ছে এখানে রে। তাহলে 1 2 3 4 5 6 6 না, তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা মুছাই দাও। আচ্ছা CH আচ্ছা এই মতন করে থাকে। এগুলো কটা করে থাকে অ্যাডজাস্ট করো। হ্যাঁ, তাহলে যদি ডবল বন্ড দিই তাহলে ইয়ার কটা, একটা কার্বনের 4টা হাত থাকে, তাহলে ইয়ার কটা 4টা হাত হয়ে গেল নাকি, 1 2 3 4। হ্যাঁ ইয়ার তাহলে 1 2 3 4। ও আচ্ছা C6H এই মতন একটা থাকে, দুটা নয়, সরি আমি ভুল লিখতেছিলি। হ্যাঁ CH দেখো একটা কার্বনের মাথায় রাখবে, একটা কার্বনের আমাদের 4টা হাত থাকে। এই চারজনের সাথে আমাদের বিক্রিয়া করতে পারে, আমি তোমাদের ওটা বলেছি। হ্যাঁ 4টা হাত থাকে, তাহলে এইখানে যদি দুটা কার্বন থাকে তাহলে দুটা কার্বন আমাদের কি ডবল বন্ড নিল। তাহলে ইয়ার পাশে আমাদের এইখানে আরেকটা ধরো আমাদের এইচ আছে, এখানে আমাদের আরেকটা ধরো আমাদের CH আছে। তাহলে এইখানে আমাদের যে ডবল বন্ড আছে তাহলে ইয়ার হাতটা কটা বাঁচিয়ে আছে, তাহলে ইয়ার একটা দুটা তিনটা হাত কমপ্লিট হয়ে গেছে। তাহলে ইয়ার সাথে আমাদের একটা এইচ থাকবে, ওই জন্য একটা হয়। তাহলে মেন ইয়ার গঠনটা আছে এই মতন দেখতে হয়। হ্যাঁ, তো এইটাকেই আমরা কি করি না, সংক্ষেপে আমরা এই মতন করে দেখাই। এটাকে বলা আছে আমাদের বেঞ্জিন। আর এই বেঞ্জিনের উপরটায় আমাদের কি আছে, আমাদের CH আছে। এই এইচটাকে হাঁটাই বা CHটাকে হাঁটাই এখন তুমি যদি বিভিন্ন ধরনের আমাদের এটাকে বলা আছে কার্যকরী মূলক বা কার্যকরী গ্রুপ, একটা যদি কার্যকরী এখন গ্রুপ যদি ঢুকাতে থাকো তখন আমাদের কি হবে না, এলার বিভিন্ন নাম হতে থাকে। হয়েছে, যেমন CH3 যদি তুমি ঢুকাই দাও তাহলে আমাদের কি হবে, ওর নাম হচ্ছে টলুইন। হয়েছে, OH যদি দাও তাহলে এর নাম হচ্ছে আমাদের ফেনল। সেই মতন আরও অনেক কিছু আছে, সেগুলো অতটা মাথায় রাখার দরকার নাই। তো মাথায় রাখো আমাদের এটাকে বলা হচ্ছে বেঞ্জিন। আর বেঞ্জিনের উপরে যদি আমরা OH ঢুকান দিই মানে আমাদের এটাকে অ্যালকোহল গ্রুপ বলা হয়, কি বলে এটাকে আমাদের অ্যালকোহল গ্রুপ বলা হয়। যদি এখানে আমি ঢুকান দিই তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের ফেনল। দেখো এই দুটা আমাদের যদি বের বিক্রিয়া করি তাহলে আমাদের কি হবে, এই দুটা যদি বিক্রিয়া করো তাহলে আমাদের যেটা তৈরি হয় এটাকে বলা হচ্ছে আমাদের দুটাকে, এটা হচ্ছে আমাদের মনোমার হিসাবে বলতে পারো। আর এখানে যে আমাদের পলিমারটা সৃষ্টি হবে তাকে বলা হচ্ছে আমাদের ব্যাকেলাইট। হ্যাঁ ব্যাকেলাইট, BSC কেন BAKE ব্যাকলাইট, BAKE সি কেন BAKE ব্যাকলাইট। হয়েছে, এইটা ব্যাকলাইটটা কেমন হয়, এটার সংকেত কী বলে, সংকেতটা অনেক জটিল আছে, ওটা আমি পরে বলছি। তো ব্যাকলাইট তৈরি হইলো, কিন্তু এইখানে প্রোডাক্ট হিসাবে এই দুটো তুমি যদি রাসায়নিক বিক্রিয়া করাও তাহলে এখানে প্রোডাক্ট হিসাবে কিছু পদার্থ আমাদের মানে কিছু আমাদের কম্পাউন্ড বেরান যায়। কী বেরান যায়, এখানে তুমি যদি ইয়ার রাসায়নিক বিক্রিয়া করো তাহলে আমাদের এখান থেকে H2O জল বেরান যাবে। হ্যাঁ, এখান থেকে আমাদের H2O জল বেরান যায়, আর আমাদের একটা এলিমেন্ট বেরায় সেটা আচ্ছা H2O জলেই বেরান যায়। হ্যাঁ, তাহলে এখানে আমাদের OH মাইনাস আর H2O এই দুটো আমাদের বেরান যায়, মেনলি আমাদের এই জলটা বেরায়। তাহলে এখানে আমাদের কি হয়েছে, এখানে আমাদের কি না এক্সট্রা আমাদের সাম এলিমেন্ট আমাদের কি হচ্ছে না এলিমিনেট হচ্ছে ডিউরিং পলিমারাইজেশন। তখন এই প্রসেসটাকে আমাদের বলা হয় কনডেনসেশন। মাথায় রাখবে। তাহলে আমি কি বলছি, আমি জাস্ট সামারি করে দিই আরেকবার। তাহলে এডিশন পলিমারাইজেশন কাকে বলছে, যে পলিমারাইজেশন বা যে পলিমারাইজেশন পদ্ধতিতে আমাদের এক্সট্রা কোনো এলিমেন্ট বা এক্সট্রা কোনো আমাদের কম্পাউন্ড তৈরি হবে নাই তাকে বলা হচ্ছে আমাদের এডিশনাল পলিমারাইজেশন। আর কনডেনসেশন পলিমারাইজেশন কাকে বলছে, যে পলিমারাইজেশন পদ্ধতিতে আমাদের কি হবে না এক্সট্রা কিছু কম্পাউন্ড আমাদের তৈরি হবে, মানে বের হয়ে যাবে, এলিমিনেট করে দিব, সেই পদ্ধতিটাকে বলা আছে আমাদের কনডেনসেশন পলিমারাইজেশন। তাহলে ব্যাকলাইট যে তৈরি করছো, ব্যাকলাইট আমাদের পলিমার যেটা তৈরি করছো সেটা তৈরি করার জন্য আমাদের কি, যখন আমরা পলিমারাইজেশন পদ্ধতি লাগাই এটাকে বলা হচ্ছে ফেনল আর অ্যালডিহাইডে যদি আমি বিক্রিয়া করি তখন আমাদের জলের অণু আমাদের বিরান যায়, জলের অণু আমরা এলিমিনেট করি। তখন আমাদের কি হচ্ছে এক্সট্রা যেহেতু এলিমেন্ট এখানে তৈরি হচ্ছে, এই পদ্ধতিটাকে তখন আমরা বলছি কনডেনসেশন। হলো, জাস্ট বেশি জটিল করে ভাগো না। হ্যাঁ, আমি জটিল করে একটু যদি বলছিও তো সিম্পল মাথায় রাখবে। যদি আমাদের এক্সট্রা মূল্য তৈরি হয় তখন আমরা বলবো কনডেনসেশন, যদি না হয় তখন তাকে বলবো আমরা এডিশন। চলো, টাইপ অফ পলিমারাইজেশন হলো। এবার আসছে আমাদের টাইপস অফ পলিমার। কত ধরনের আমরা পলিমার আমাদের আছে এটাও মাথায় রাখো। টাইপস অফ পলিমার, দেখো টাইপস অফ পলিমার আমাদের কত ধরনের আছে। তাহলে টাইপস অফ পলিমার কত ধরনের আছে। এক নাম্বার হচ্ছে আমাদের হোমোপলিমার, মাথায় রেখে এটা হোমোপলিমার। আর একটাকে বলা আছে আমাদের হোমোপলিমার, আর একটা বলা আছে আমাদের কোপলিমার। দেখো হোমোপলিমার কাকে বলছে আর কোপলিমার কাকে বলছে। হোমো মানে একই, মাথায় রাখবে। হোমো কথাটা হচ্ছে আমাদের একই হয়েছে, আর কো মানে হচ্ছে আমাদের ভিন্ন। এই দুটা ওয়ার্ড মাথায় রাখবে তাহলেই বুঝতে পারবে।
হোমো মানে হচ্ছে একই, আর কো মানে হচ্ছে আমাদের ভিন্ন। তাহলে কি একই ধরনের মনোমার দিয়ে আমাদের যে পলিমার গঠন করবে তাকে আমরা বলবো হোমো পলিমার। আর ভিন্ন মনোমার দিয়ে যদি আমাদের পলিমার গঠন করে তখন তাকে আমরা কি বলবো, কো পলিমার। বুঝতে পারলে? তাহলে এটা লিখে রাখো শর্টকাট করে যে কো পলিমার হোমো পলিমার কাকে বলে। তাহলে এটা লেখো যে ইট হ্যাজ সেম monomer in the chain মানে চেন অফ পলিমার বলতে পারো, চেন অফ পলিমার। তাহলে যদি আমাদের সেম নাম্বার ও মনোমার দিয়ে আমাদের যদি পলিমার গঠন করা হয় তখন তাকে বলবো আমরা হোমো। তাহলে আর এটা কি হবে, ইট হ্যাজ different number of monomers in polymers। হ্যালো, তাহলে যে পলিমারে আমাদের ডিফারেন্ট নাম্বার অফ মনোমার থাকবে তাকে বলবো আমরা কি রে, কোপলিমার। আর যে পলিমারে আমাদের সেম মনোমার থাকবে তাকে আমরা বলবো হোমোপলিমার। হোমোপলিমারের এক্সাম্পলগুলো কি? এর এক্সাম্পলগুলো মাথায় রাখবে। হোমোপলিমারে এই যে এখন দেখাইলাম তোমাদের, কি ছিল আমাদের, পলিইথিলিন ETHYLENE পলিইথিলিন, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড হয়েছে, পিভিসি যেটা আমাদের ভিনাইল ক্লোরাইড দ্বারা হয়, পলিথিন পলিভিনাইল ক্লোরাইড। আর একটা হয়ে যাচ্ছে আমাদের, আরেকটার নাম কি, দু তিনটা আছে মাথায় রাখো, পিভিসি ভিনাইল ক্লোরাইড, আর একটা আছে আমাদের পলিপ্রোপিলিন, হ্যাঁ, যেটা আমাদের প্রোপিলিন দ্বারা তৈরি হয়, পলিপ্রোপিলিন, POLY পলিপ্রোপিলিন, PROPLYNE পলিপ্রোপিলিন। হ্যাঁ, এটা আমাদের প্রোপিলিন আমাদের দ্বারা তৈরি হয়। এগুলো আমাদের সবগুলা কি আছে, হোমো, মানে একই ধরনের আমাদের মনোমার দ্বারা তৈরি হয়। এই আর মনোমারটার নামটা কি, পলিইথিলিনের মনোমার নামটা আমাদের কি, ইথিলিন। পিভিসির আমাদের মনোমারটার নাম কি, এটা আমাদের এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। তাহলে এটা হচ্ছে আমাদের ভিনাইল ক্লোরাইড। হ্যাঁ, ভিনাইল ক্লোরাইড। আর ইয়ার আমাদের মনোমারটার নাম কি, ইয়ার মনোমারটার নাম হচ্ছে আমাদের এই পলিটা ছাড়িয়ে বাকিটা লিখে দাও, PROPLYNE প্রোপিলিন। হয়েছে? দেখো কোপলিমারের এক্সাম্পলগুলো কি কি, কোপলিমারের আমাদের এক্সাম্পলগুলো মাথায় রাখবে। এটা হচ্ছে আমাদের কি কি, ইয়ার এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ABS, SBR আর SIS। হইলো? তো আমি একটা লিখছি, SBRটা লিখে দিচ্ছি, SBR। এটা ইয়ার শর্ট ফর্ম বটে, ইয়ার ফুল ফর্মটা আমাদের কি না, S ফর হচ্ছে আমাদের স্টেরিন বিউটাডাইন রেজিন, স্টেরিন STYREN স্টেরিন বিউটাডাইন, আর আর ফর হচ্ছে রেজিন, RESIN। RESIN রেজিন, স্টেরিন বিউটাডাইন রেজিন। তাহলে এটা মাথায় রাখবে। আরও আছে, আরেকটা আছে স্টেরিন, আরেকটার নাম হচ্ছে স্টেরিন আইসোপ্রেন স্টেরিন। ওটা আমি অতলাই লিখছি না, তোমরা দেখে লিখে নেবে। একটা হচ্ছে আমাদের স্টেরিন বিউটাডাইন রেজিন। তাহলে এই যে রেজিন আমি লিখছি, মানে তোমার আসবে, হ্যাঁ, তোমাদের বলবো একটু পরে, যখন আমাদের রাবার বলবো, হ্যাঁ, যে ফাইবার আছে, তোমাদের কী আছে, প্লাস্টিক, হ্যাঁ, প্লাস্টিক, রাবার, আরেকটা যেন কি ছিল ওটা আমি দেখে বলছি, প্লাস্টিক, রাবার, আরেকটা আমাদের আছে। হ্যাঁ, তো ওই তিনটা আমাদের তোমাদের ডিটেলসে পড়তে হবে। তো চলো তাহলে এইটা দেখো, আমি জাস্ট আরেকবার আমি রিভিশন করে দিচ্ছি। তাহলে হোমোপলিমার কাকে বলছে, এইটা আমাদের সেম মনোমার দ্বারা তৈরি। তাহলে সেম মনোমার দ্বারা তৈরি আমাদের 3-4টা মাথায় রাখো, মুখস্থ করবে। এটা হচ্ছে পলিইথিলিন, যার মনোমারটার নাম হচ্ছে আমাদের ইথিলিন। এটা হচ্ছে পিভিসি, যার মনোমারটার নাম হচ্ছে আমাদের ভিনাইল। এটা দেখো পলিভিনাইল ক্লোরাইড, এর ফুল ফর্মটা, এটাকে বলছে আমাদের ভিনাইল ক্লোরাইড। একটা আছে আমাদের পলিপ্রোপিলিন হয়েছে। তাহলে পলিপ্রোপিলিনের আমাদের মনোমারটার নাম কি না, আমাদের প্রোপিলিন। বুঝলে? এইটাকে বলা আছে আমাদের হোমো, মানে একই ধরনের মনোমার দ্বারা তৈরি। এটাকে বলা আছে আমাদের কোপলিমার, মানে কি এখানে আমাদের ডিফারেন্ট মনোমার দ্বারা তৈরি হবে। কি কি, যেমন একটা আছে SBR, আরও আছে অনেকগুলো, তো আমি SBRটা বলে দিচ্ছি। এইটা কি হচ্ছে, স্টেরিন বিউটাডাইন রেজিন। দেখো স্টেরিন একটা আলাদা আমাদের মনোমার বটে, বিউটাডাইনটা আমাদের একটা আলাদা মনোমার আছে। তাহলে এই দুটা মনোমার মিলে আমাদের কি হচ্ছে, একটা রেজিনের আমাদের পলিমার গঠন করছে, যাকে আমাদের বলছি স্টেরিন বিউটাডাইন
রেজিন। বুঝতে পারলে? এইটুকু কনসেপ্টটা মাথায় রাখো, তাহলে আমাদের কাজ চলে যাবে। বেশি জটিল করে ভাবো না, নাহলে বিপদ আছে। আরেকটা জিনিস এখানে তাহলে বলে দিই, তারপর আমি ঘুরে আসছি। 3 নম্বর, এটা হচ্ছে আমাদের আলাদা পয়েন্ট, বলছে ডিগ্রি অফ পলিমেরাইজেশন। এটা অনেক সময় বার করতে দেই, হ্যাঁ, ডিগ্রি অফ পলিমেরাইজেশন। তাহলে ডিগ্রি অফ পলিমেরাইজেশন কাকে বলে? বুঝতে পারলে? তাহলে ডিগ্রি অফ পলিমেরাইজেশন কি মানে কতগুলা, এন এর ভ্যালুটা কত, সোজা কথায়, হ্যাঁ, এন এর ভ্যালুটা কত, মানে কি আমার কতগুলা মনোমার নিয়ে আমরা পলিমার তৈরি করছি, সেটাকে বলা আছে আমাদের ডিগ্রি অফ পলিমারাইজেশন। তাহলে এটা কাকে বলবো? তাহলে লেখো যে এটা হচ্ছে আমাদের দ্য নাম্বার অফ monomers in presence of polymer। তাহলে একটা পলিমার গঠন করতে মানে একটা পলিমারে কতগুলো আমাদের মনোমার আছে সেইটাকে বলছে আমাদের ডিগ্রি অফ পলিমারাইজেশন। কি এর ফর্মুলাটা মাথায় রাখবে, তাহলে আমাদের ডিগ্রি অফ পলিমারাইজেশন আমাদের ডিপি দ্বারা লিখি। তাহলে ডিপি ইজ গেলে কত, মানে ডিগ্রি অফ পলিমারাইজেশন আমাদের কত হয় না, এটা হয়ে যাচ্ছে আমাদের মলিকুলার ওয়েট অফ পলিমার। তাহলে পলিমারের আমাদের মলিকুলার ওয়েট যদি দেওয়া থাকে বাই মলিকুলার ওয়েট অফ মনোমার। তাহলে আমাদের রেশিও বিটুইন মলিকুলার ওয়েট অফ পলিমার অ্যান্ড মলিকুলার ওয়েট অফ মনোমার, এই দুটার রেশিওটাকে বলা আছে আমাদের ডিপি, ডিগ্রি অফ পলিমারাইজেশন। হয়েছে, মানে কতগুলো তুমি মনোমার নিয়ে কাজ করছো। বোঝা গেছে? এইটুকু মাথায় রাখবে। চলো, তাহলে এই ফর্মুলাটা মাথায় রাখবে। যদি আমাদের বাই চান্স অঙ্ক দেয়, তাহলে আমাদের এইখান থেকে পলিমার থেকে এইখান থেকে ছোটো ছোটো অঙ্ক দিয়ে দেয়, মানে দুটা তোমার এই পলিমারের ওয়েট দিয়ে দিবে, মনোমারের ওয়েট দিয়ে দিবে, মলিকুলার ওয়েট দিয়ে দিবে। তাহলে বলবে যে ওদের দুজনের মধ্যে বলবে যে আমাদের যৌগটা আছে, সেই যৌগটার বলবে ডিগ্রি অফ পলিমারাইজেশন কত সেটা বের করো। তাহলে এই ফর্মুলা দিয়ে বের করে নিবে। হয়েছে, তাহলে এটা একটা ফর্মুলা ইম্পর্টেন্ট, মাথায় রাখো। চল, এত দূর আমরা বুঝতে পারছি, আই থিঙ্ক বুঝতে পারেছো। হ্যাঁ, চলো নেক্সট। এবার আমরা আসছি আমাদের 3টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের যৌগে, যাদের আমাদের বিভিন্ন টাইপের আমরা ইউজ করি, সেইগুলো মাথায় রাখবে। একটা হচ্ছে আমাদের প্লাস্টিক, একটা হচ্ছে আমাদের রাবার, আরেকটা হচ্ছে আমাদের কিরে, আরেকটা হয়ে যাচ্ছে আমাদের, এটা হচ্ছে প্লাস্টিক, একটা হচ্ছে আমাদের রাবার, আরেকটা হচ্ছে আমাদের ফাইবার। এই 3টা মাথায় রাখতে হবে। তাহলে ফার্স্টে হেডিং দাও প্লাস্টিক। তাহলে প্লাস্টিক কি জিনিস না জিনিস দেখো। প্লাস্টিক সবাই দেখেছো, হ্যাঁ, প্লাস্টিক সবাই দেখেছো। প্লাস্টিক আমরা এখন কী বলবো, আমাদের প্লাস্টিক ছাড়া জীবন অন্ধ বলতে পারো, সোজা কথায়। প্লাস্টিক ছাড়া আমাদের জীবন অন্ধ। যে কোনো জায়গায় প্লাস্টিকের যদি বাজার যাও, তো বাজারে আমাদের প্লাস্টিকের ব্যাগ দিয়ে দেয়, বা তুমি কোনো একটা খাবার কিছু নিয়ে নিবে, হয়েছে, তাও আমাদের প্লাস্টিকের একটা তোমার পলিথিন ধরাই দিবে। তাহলে এই প্লাস্টিক কি, প্লাস্টিক জিনিসটা কি, বা প্লাস্টিক কত ধরনের হয়, কি হয় না হয়, আমি একটু ডিটেল মানে একটু জাস্ট সংক্ষেপে বলছি। ঠিক আছে, প্লাস্টিক হচ্ছে আমাদের একটা কি না, প্লাস্টিক হচ্ছে আমাদের একটা পলিমার। প্লাস্টিক আমাদের কি হচ্ছে রে, একটা পলিমার, যেটা অনেক আমাদের কি বলবো, অনেক কিছু আমাদের মনোমার দ্বারা গঠিত, যার আমাদের ইথিলিন মনোমার ছিল। হয়েছে, ওকে। চলো, এইবারে তোমরা দেখতে পাবে, দেখো কীভাবে দেখতে পাবে। পলিথিন যেটা আছে, আমি পলিথিন কি বললাম, পলিথিন হচ্ছে আমাদের ইথিলিন মনোমারটার আমাদের পলিমার বটে পলিথিন। কিন্তু পলিথিন বিভিন্ন ধরনের হয়। কি থাকে না, অনেক পলিথিন দেখবে অনেক শক্ত হয়, অনেক পলিথিন অনেক শক্ত হয়, বিভিন্ন কালারের আমাদের পলিথিন হয়। তাহলে আমরা শুধু যদি আমরা ইথিলিন দিয়ে আমরা যদি মানে যে আমাদের পলিমারটা পাচ্ছি সেটা হচ্ছে পলিথিন নর্মাল, ওটাও আমাদের একটা হয়। হ্যাঁ, তো ওইখানে যে আমাদের পলিথিনটা পাই, সেই পলিথিনটা আমাদের কি একটা আমাদের নির্দিষ্ট একটা আলাদা পলিথিন পাবো। কিন্তু ওটা যদি আমি ওর কাছে মানে ওই যে আমাদের ইথিলিনটা আছে ওর ভিতরে যদি আমি এখন অনেক কিছু আমাদের কি বলবো বাইরে থেকে কিছু কম্পাউন্ড অ্যাড করি, যে জায়গায় আমাদের কি করবে না, বিভিন্ন কালারের আমাদের পলিথিন তৈরি করে দিবে, বেশি বেশি শক্ত শক্ত আমাদের পলিথিন তৈরি করবে। হয়েছে, তো এটাকেই বলা হচ্ছে আমাদের ইনগ্রিডেবল কম্পাউন্ড। তাহলে কি আমাদের ওই ইথিলিনের সাথে, ইথিলিন মনোমারের সাথে আমরা বিভিন্ন ধরনের কম্পাউন্ড অ্যাড করে এখন বিভিন্ন ধরনের আমরা পলিথিন তৈরি করব। বুঝতে পারলে? তো এটাকেই আমাদের বলা হচ্ছে পলিথিনের আমাদের ইনগ্রিডেবল যে জিনিসগুলো আমরা মিক্স করছি। তাহলে কাকে বলে একটু লেখো। তাহলে এটা আছে আমাদের, তাহলে ইট ইজ এ হাই
ইট ইজ এ হাই পলিমার বলতে পারো, polymers, হ্যাঁ, it is a high polymers which is which is made of ethylene, ethylene, ethylene monomers and some ingredable ingredable compounds লিখে দেবে, ingredient component, ওটা এটা মাথায় রাখবে, DIENTS, ingredients, some ingredients compounds। এই ইনগ্রিডিয়েন্টস কম্পাউন্ড কি না, এটাকে আমাদের আলাদা এক্সটার্নাল আমরা যে কম্পাউন্ডগুলো অ্যাড করছি ইয়ার কি ইয়ার অনেক কিছু আমাদের ধর্মটা চেঞ্জ করার জন্য, সোজা কথায় তাদেরকে বলা আছে আমাদের ইনগ্রিডিয়েন্ট কম্পাউন্ড। হ্যাঁ, ইনগ্রিডিয়েন্ট কম্পাউন্ড মাথায় রাখবে, ইনগ্রিডিয়েন্ট INGREDIENTS, ইনগ্রিডিয়েন্ট কম্পাউন্ড। কি আমরা ইনগ্রিডিয়েন্ট কম্পাউন্ড অ্যাড করি দেখো, ভালো করে বুঝো ব্যাপারটা। তাহলে আমাদের পলিথিন যেটা আছে, তাহলে আমি এটা জাস্ট একটা ছক করে আঁকে দিচ্ছি। প্লাস্টিক যেটা আছে কি হচ্ছে, প্লাস্টিকটা আমাদের ইথিলিন মনোমার তো আছেই, ETHYLENE, ইথিলিন মনোমারটা আছে, ইথিলিন আমাদের মনোমারটা থাকতেই হবে। আর এই ইথিলিন মনোমারের সাথে আমরা ইনগ্রিডিয়েন্ট কিছু কম্পাউন্ড ঢুকাবো, ইনগ্রিডিয়েন্ট আমরা কিছু কম্পাউন্ড ঢুকাচ্ছি। এই ইনগ্রিডিয়েন্ট কম্পাউন্ডগুলো কি হবে, কেনে ঢুকাচ্ছি, সোজা কথায় আমাদের এই ইনগ্রিডিয়েন্ট কম্পাউন্ডসগুলো আমরা কেনে ঢুকাচ্ছি, এইগুলো আমাদের ঢুকানোর একটাই উদ্দেশ্য, প্লাস্টিকটার আমাদের কি না কাঠিন্য ধর্মটা আমাদের চেঞ্জ করে দেওয়া, মানে কোনো প্লাস্টিকটা আমাদের বিভিন্ন কালারের করা, ওর যে আমাদের শক্তটা আছে কাঠিন্য ধর্মটা আছে সেটা আমাদের বাড়ান দেওয়া, হয়েছে যে তাপ যে আমাদের এটা সহ্য করার ক্ষমতাটা সেটা আমরা বাড়ান দিই, মানে ওর প্রপার্টিগুলো আমরা মোট কথা চেঞ্জ করছি। তাহলে আমরা কি করি না, ইথিলিন দিয়ে যে আমাদের পলিমারটা সৃষ্টি হয়েছিল সেটা আমাদের কি বেসিক পলিথিন হয়, বেসিক প্লাস্টিক হয়। এবার যদি আমরা ওটা আলাদা আমাদের ধর্মবিশিষ্ট প্লাস্টিক তৈরি করতে চাই তখন কি করবো না, ওয়ার ভিতরে আমাদের এক্সটার্নাল কিছু অ্যাড করতে হবে যাকে আমরা ইনগ্রিডিয়েন্ট কম্পাউন্ড বলছি, সোজা কথায় হয়েছে। তাহলে এবারে ইনগ্রিডিয়েন্ট কম্পাউন্ড কতগুলা হয়, তাহলে এটা আমাদের কি আমি এটা বেশিটা কিছু বলছি নাই। তাহলে আমাদের টাইপস অফ, সংক্ষেপে লিখে দিচ্ছি, টাইপস অফ ইনগ্রিডিয়েন্ট INGREDIENTS, ইনগ্রিডিয়েন্টস কম্পাউন্ডস। কত ধরনের আমাদের ইনগ্রিডিয়েন্টস আছে দেখো। এক নাম্বার আমাদের তাহলে কি, এক নাম্বার হচ্ছে আমাদের কি কাজলা করে মাথায় রাখবে, একটা হচ্ছে আমাদের বাইন্ডার, BINDER, কি কাজ করে এদের কাজলা মাথায় রাখবে। দু নম্বর হচ্ছে আমাদের ফিল্টার, FILTER, ফিল্টার কি কাজ করে মাথায় রাখবে, এদের কাজলা মাথায় রাখো। 3 নম্বর হচ্ছে আমাদের প্লাস্টিসিজার, PLASTICIZER, প্লাস্টিসিজার, হয়েছে প্লাস্টিক সিজার। 4 নম্বরে মাথায় রাখো, এদের কাজলা আমি বলে দিছি। আর এটা হচ্ছে আমাদের পিগমেন্টস, PIGMENTS, পিগমেন্টস। দেখো এটা হচ্ছে আমাদের বাইন্ডার কি কাজ করে, এটা ফিল্টার কি কাজ করে, প্লাস্টিসিজার কি কাজ করে, আর একটা হচ্ছে আমাদের পিগমেন্টস কি কাজ করে। কোনটার কি কাজ আছে, এদের কাজলা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে আমাদের ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের এক্সটার্নালি আমরা কিছু ঢুকাচ্ছি সেইগুলো এত জিনিসগুলো আমাদের ঢুকা হয়। বাইন্ডার যেটা আছে, বাইন্ডারের কাজলা কি না, বাইন্ডার আমাদের কাজ করে আমাদের রেজিন হিসাবে। আমাদের কি নয়, এইগুলো আমাদের বটে টাইপস অফ রেজিন। প্লাস্টিকে আমাদের মূল যেটা আমাদের থাকে, মানে মূল যে বলতে পারো যে আমাদের কম্পোনেন্টটা থাকে তার নাম হচ্ছে আমাদের রেজিন থাকে, রেজিন হয়েছে। ফিল্টার কি কাজ করে না, ফিল্টার হচ্ছে আমাদের কাজ করবে যে প্লাস্টিকের আমাদের কস্টটা কমাবে, টেনসাইল স্ট্রেংথটা বাড়াবে আর স্টেবিলিটিটা বাড়ায়। দেখো কি করে, দেখো ফিল্টারের কাজটা কি না, রিডিউস কস্টটা কমান দেয়, হয়েছে। ইনক্রিজ
স্ট্রেংথটা বাড়ান দিই, মানে কি বলবো, ওদের যে মেকানিক্যাল স্ট্রেংথ মানে কাঠিন্য ধর্মটা বাড়ায়, মানে যদি টানে ছিঁড়ে দিতে যাতে না পারে, হ্যাঁ, মানে টানে ছিঁড়ে যাতে না যায়। স্ট্রেংথ, স্টেবিলিটি, এদের কাজলা অনেক সময় দেই, ওই জন্য বলে দিছি। স্টেবিলিটি অ্যান্ড টেম্পারেচার রেজিস্ট্যান্স, অ্যান্ড টেম্পারেচার, টিএমপি, টেম্পারেচার রেজিস্ট্যান্স, এইগুলাকে আমাদের কন্ট্রোল করে কে? আমাদের ফিল্টার। মাথায় রাখবে এবার কী কী তৈরি করা হয়, মানে এখানে কী কী ফিল্টার আমরা ইউজ করি, কী কী আমাদের ফিল্টার আছে, এটা শেষ হয়ে যাচ্ছে। কী কী ফিল্টার আছে, ফিল্টারগুলোর এক্সাম্পলগুলো মাথায় রাখবে, যে ফিল্টার হিসাবে আমরা প্লাস্টিকের কী কী ইউজ করি, এটাও ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, দেখো যে মেশিন, যে দুটো ইম্পর্টেন্ট বেশি আছে, সেটা হচ্ছে আমাদের কটন ফাইবার, কটন ফাইবার, আরেকটা আছে আমাদের গ্লাস ফাইবার, গ্লাস ফাইবার। এই দুটো আমরা কি না অ্যাজ এ ফিল্টার হিসাবে ইউজ করি, কারণ প্লাস্টিকের মধ্যে বা আমাদের এই যে ইথিলিন মনোমারের মধ্যে কি করে আমাদের টেনসাইল স্ট্রেংথটা বাড়ান দিবে, স্টেবিলিটি বাড়ান দিবে, আর টেম্পারেচার রেজিস্ট্যান্সটা বাড়ান দিবে, মানে বেশি টেম্পারেচার যাতে আমাদের সহ্য করতে পারে সেটা। পলিসিজার, পলিসিজারের কাজটা কি না, ইয়ার কাজটা মাথায় রাখো, পলিসিজারের কাজটা সফটনেস, ফ্লেক্সিবিলিটি আর ইলাস্টিসিটি, এই তিনটা আমাদের বাড়ায়। এটা কি করে না, ইমপ্রুভ সফটনেস, সফটনেস হয়েছে, আরেকটা ছিল সফটনেস, আরেকটা সফটনেস, এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি আর ইলাস্টিসিটি, ফ্লেক্সিবিলিটি আর ইলাস্টিসিটি। দেখো ইলাস্টিসিটি মানে জানো, ইলাস্টিসিটি মানে কি না, সহজে টান, যাতে তুমি যদি টানো তাহলে কি অনেক দূর টানাই যাবে। প্লাস্টিক জিনিস দেখেছো তো, অনেক দূর তুমি টানো তাহলে আমাদের অনেক দূর টানা যায়। কী করে ওইটা আমরা দড়ি হিসাবে অনেক সময় দেখবে কোনো জিনিস বাঁধার জন্য আমরা ইউজ করে দিই, তাহলে ওইটাকে বলা যায় ইলাস্টিসিটি, মানে কি না, যদি তুমি টানো তাহলে ওটা কি না তাড়াতাড়ি যাতে ছিঁড়ে না যায়। ফ্লেক্সিবিলিটি মানে কি, অনেক সময় ফ্লেক্সিবল হয়, মানে অনেক যদি এদিক ওদিক করো দেখবে যে প্লাস্টিক যখন আমরা কোথায় ইউজ করি রে, প্লাস্টিক আমরা দেখবে তারের যখন কোটেশন দেওয়া হয়, ওইটা আমরা প্লাস্টিক, এক ধরনের প্লাস্টিক, কী করি ওইখানে যদি তুমি এদিক ওদিক করো তাহলে ওটা কি না আমাদের অনেক ফ্লেক্সিবল হয়। 3 নম্বর আছে আমাদের সফটনেস, ওই একই প্রপার্টি, হ্যাঁ, সফট টাইপের হয়, মানে বেশি হার্ড হয় নাই। তাহলে আমাদের কি না প্লাস্টিক সিজার কী কাজ করছে না, আমাদের সফটনেসটা বাড়াই দিচ্ছে, ফ্লেক্সিবিলিটি বাড়াই দিচ্ছে, আর ইলাস্টিসিটিটা বাড়াই দেয়। হ্যাঁ, প্লাস্টিক সিজার কী কী হিসাবে ইউজ করা হয় না, প্লাস্টিক সিজারের ইয়ার এক্সাম্পলগুলো কী কী না, এখানে ইয়ার এক্সাম্পল কি না, CAM4, CAMPHOR, CAM4, হ্যাঁ সরি CAM4 ইউজ করা হয়, CAMPHOR, CAM4 ইউজ করি। আরেকটা যেটা জানা পরিচিত আছে সেটা ফসফরিক অ্যাসিড, হ্যাঁ, ফসফরিক অ্যাসিড, PHOS, ফসফরিক, PHORIC, ফসফরিক অ্যাসিড। এই দুটো মাথায় রাখবে। তাহলে আমাদের এই প্লাস্টিক সিজার হিসাবে আমরা CAM4 আর ফসফরিক অ্যাসিড আমরা ইউজ করি কী কী বাড়ানোর জন্য, আমাদের সফটনেস, ফ্লেক্সিবিলিটি আর ইলাস্টিসিটি। এবার হচ্ছে পিগমেন্ট, এটা আমাদের কালার, এটা আমাদের কী করে না কালার দেওয়ার জন্যে। তাহলে মেকিং ডিফারেন্ট কালার, তাহলে আমাদের বিভিন্ন কালারের প্লাস্টিক তৈরি করার জন্য আমরা বিভিন্ন পিগমেন্ট আমরা ইউজ করব। তাহলে মাথায় রাখলে একটা হচ্ছে বাইন্ডার, একটা হচ্ছে ফিল্টার, একটা হচ্ছে আমাদের প্লাস্টিক সিজার, একটা হচ্ছে আমাদের পিগমেন্ট। তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে ভাই, হ্যাঁ, এই কাজগুলো একটু মাথায় রাখবে। এইবার আমাদের ঘটনা আছে যে আমাদের কত ধরনের আমাদের প্লাস্টিকের পলিমার আছে, কত ধরনের আমাদের প্লাস্টিকের আমরা মানে এজ এ প্লাস্টিক হিসাবে কত ধরনের আমরা পলিমার ইউজ করি, সেটা এক মোড়ালে আমি বলে দিচ্ছি। দেখো একটু আমি একটু আর বেশি কিছু বলবো না, একটু এই তাড়াতাড়ি টানছি কারণ টাইমটা ওভার হচ্ছে। হ্যাঁ, দেখো 1 নম্বর যেগুলো বেসিক আছে পলিমার, সেগুলো আমি বলে চলে ফিরাচ্ছি। একটা হচ্ছে আমাদের, আচ্ছা টাইপস অফ পলিমারটা তোমরা একটু পড়ে নিও। হ্যাঁ, তাই আমি ওটা বলে দিচ্ছি। টাইপ অফ প্লাস্টিক, কত ধরনের আমাদের প্লাস্টিক হয় আমি ওটা মুখে বলে দিচ্ছি। টাইপস অফ প্লাস্টিক হচ্ছে আমাদের দেখবে 2 ধরনের প্লাস্টিক হয়, একটাকে বলা আছে আমাদের থার্মোপ্লাস্টিক, একটা বলা আছে আমাদের থার্মোসেটিং প্লাস্টিক। তো তোমরা দেখবে যে থার্মোপ্লাস্টিক কাকে বলে, আমি ডিফিনিশনটা বলে দিচ্ছি। যে প্লাস্টিকটা আমাদের রিইউজেবল, মানে কি না তুমি টেম্পারেচার দিলে তোমার কি ওটা আমাদের নরম হয়ে গেল, নরম হলে তুমি বিভিন্ন ধরনের শেপ দিয়ে কি, এবার তুমি যদি বলো যে আমি টেম্পারেচারটা কমাবো, হ্যাঁ টেম্পারেচারটা কমান দিলে তাহলে কি ওটা শক্ত হয়ে গেল,
বুঝলে। এবার তুমি যদি ওটাকে গোলান দাও আবার, তাহলে গোলান দিয়ে ওটাকে আবার অন্য মূর্তি যদি তৈরি করলে, ধরো আমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কিছু একটা আমাদের মূর্তি আছে, হ্যাঁ, যেটা প্লাস্টিকের তৈরি, সেইটাকে তুমি কি করছো না গোলালে, হ্যাঁ গোলালে ওটা আলাদা একটা মূর্তি তৈরি করে দিলে, তারপর আবার কি করছো না আমাদের এই মূর্তিটা ভালো লাগছে না, আবার ওটাকে গোলালে আবার আলাদা মূর্তি তৈরি করে দিলে। তাহলে আমরা টেম্পারেচার চেঞ্জ মানে কি বলবো, আমরা দিয়ে পরে আর ঠান্ডা করে পরে আমরা কিন্তু বিভিন্ন ধরনের আমরা মূর্তি তৈরি করছি। তাহলে এইখানে যে প্লাস্টিকটা ইউজ করা হয় তাকে আমরা বলা আছে থার্মোপ্লাস্টিক, বুঝতে পারলে। আর একটা ধরন হচ্ছে আমাদের কি না থার্মোসেটিং প্লাস্টিক। তো থার্মোসেটিং প্লাস্টিকটা কি না, এইখানে একবারে আমাদের টেম্পারেচার দিয়ে একটা তুমি ধরো ওই যে ধরনের প্লাস্টিকে আমাদের একবারে টেম্পারেচার দিব, এবং ওটা একটাই আমাদের কিছু একটা মূর্তি ধরো তুমি করলে মানে বানালে, এবার ওটাকে তুমি যদি এবারে করে দাও না, মানে টেম্পারেচারটা যদি হাঁটাও, হ্যাঁ টেম্পারেচারটা যদি হাঁটাও, তাহলে কি হবে, সেটা আর তোমার আগের মতন প্লাস্টিক তুমি পাবে না। কি পাবেন, ওটা আমাদের হয় তোমার মানে কালো গুঁড়াই বা কালো কার্বনে পড়ে যাবে, বুঝতে পারলে। যেমন টায়ারগুলো আছে না, সেই ধরনেরগুলো হয়েছে। তাহলে এটার এইখানে পার্থক্য আছে। তো যতগুলা তোমার এডিশনালি মানে এডিশন পলিমারাইজেশন দ্বারা আমাদের তৈরি হয়, সেগুলোকে বলা আছে আমাদের থার্মোপ্লাস্টিক। আর যতগুলো আমাদের এই যে কি ছিল একটা যেন কন্ডেনসেশন পদ্ধতিতে তৈরি হয়, সেগুলোকে বলা আছে আমাদের কি, সেগুলোকে বলা হচ্ছে আমাদের থার্মোসেটিং প্লাস্টিক। মাথায় রাখবে এই পার্থক্যটা ইম্পর্টেন্ট। তার জন্য দেখবে যেগুলো আমাদের রিইউজেবল মানে যেগুলো আমাদের পুনরায় ব্যবহার করতে পারি গলায় পরে, সেইগুলোকে আমাদের সেইগুলাই আমাদের দেখবে যারা প্লাস্টিক কুড়াতে যায় তারা আমাদের দেখবে বাঁচে বাঁচে প্লাস্টিক কুড়ায়, সব প্লাস্টিক কুড়ায় নাই। তো কেনে কুড়ায় নাই ওরাও জানে, তাহলে ওরাও কেমিস্ট্রি ভালো পড়েছে, বুঝতে পারলে, যে কোনটা আমাদের রিইউজেবল বটে আর কোনটা আমাদের রিইউজেবল নয়। ওরা তোমাদের থেকে ভালো কেমিস্ট্রি বা আমার থেকেও ভালো কেমিস্ট্রি জানে, বুঝতে পারলে, কারণ চিনতে পারে কোনটা থার্মোপ্লাস্টিক আর কোনটা থার্মোসেটিং প্লাস্টিক। চলো, তো ওগুলা ইম্পর্টেন্ট আমাদের অতটা নাই। হ্যাঁ, চলো আমরা নেক্সট যাই যে কি কি আমাদের পলিমার পড়তে হবে। তো কিছুগুলো আমরা পলিমার বলছি, একটা হচ্ছে আমাদের পিভিসি, এটা তো আমি বলে দিলাম পিভিসি। এটার ফুল ফর্মটা কি না পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড CHLORIDE। এটা সংকেতটা মাথায় রাখবে ভাই। পলিভিনাইল ক্লোরাইড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি করে আমাদের তৈরি করা হয়, এটা আমাদের একটা পলিমার বটে, হয়েছে পলিমার বটে। এই পলিমারটা আমাদের কি দ্বারা তৈরি করা হয় রে না, এটা হচ্ছে পিভিসি আমাদের পলিভিনাইল ক্লোরাইড। আর ইয়ার মনোমারটার নামটা কি মনোমারটার নাম আছে আমাদের এইটুকুটা ভিনাইল ক্লোরাইড। হ্যাঁ, ভিনাইল ক্লোরাইড হয়েছে। কি করে তৈরি করা হয় দেখো, তাহলে আমাদের একটা ভিনাইল ক্লোরাইড লিখব। তো ভিনাইল ক্লোরাইডের সংকেত হচ্ছে, তাহলে n নাম্বার অফ আমরা ভিনাইল ক্লোরাইড লিখি, তাহলে ভিনাইল ক্লোরাইডের সংকেত মাথায় রাখবে CH2 ডবল বন্ড CH2Cl। এটা আছে আমাদের ভিনাইল ক্লোরাইডের সংকেত। এই ভিনাইল ক্লোরাইডটা আমি কি করছি না, কিছু কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো মাথায় রাখবে। এটাকে কি করা হয় না 8 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আর 10 ATM চাপে, 8 ডিগ্রি সেলসিয়াস আর 10 ATM চাপে আমাদের যদি পারঅক্সাইড ক্যাটালিক্স যদি রাখি, পারঅক্সাইড ক্যাটালিক্স CATALYST, এটাকে বলা আছে অনুঘটক বাংলায়। হ্যাঁ, অনুঘটক। তাহলে কি না পারঅক্সাইড অনুঘটকের উপস্থিতিতে 8 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 ATM চাপে যদি আমরা ভিনাইল ক্লোরাইডকে যদি আমরা রাসায়নিক বিক্রিয়া মানে বিক্রিয়া করি, তাহলে আমাদের কি হবে, মানে n নাম্বারও আমরা ভিনাইল ক্লোরাইডকে যদি আমরা রাসায়নিক বিক্রিয়া ঘটাই, কি শর্তে না 8 ডিগ্রি সেলসিয়াস আর 10 ATM চাপ পারঅক্সাইড ক্যাটালিক্স বা অনুঘটকের উপস্থিতিতে, তাহলে এটা কিসে ফর্ম হয়ে যাবে না, এটা পলিভিনাইল ক্লোরাইডে হয়ে যাবে। কেমন না এই মতন হয়ে যায় পলিভিনাইল ক্লোরাইডের। এটাও মাথায় রাখবে CH2 বন্ড CH আর এইখানে Clটা ঢুকে যায়, আর এইটা আমাদের n নাম্বার অফ হয়। তাহলে এইটার নাম হচ্ছে আমাদের পিভিসি। এটার ইউজ কোথায় কোথায় আছে, অ্যাপ্লিকেশন আমি বলছি নাই, পিভিসি তোমাদের আমি বলে দিচ্ছি মুখে, যে আমাদের যে তার আছে না, তারে তোমরা ইউজ করতে পারো পিভিসি পাইপ হিসাবে ইউজ করা হয়। থাকে না যে আমাদের পাইপ যে আমাদের থাকে ওয়ারিংয়ের জন্য যে পিভিসি পাইপটা ইউজ করো, সেই পাইপ ইউজ করার জন্য হয়েছে। যে আমাদের তারের ইনসুলেশন দেওয়ার জন্য আমরা তারে ইউজ করি। যে আন্ডারগ্রাউন্ড কেবল যেটা লাগাও, সেইখানে যে আমাদের উপরে যে আমরা প্লাস্টিকের একটা আমরা কোটেশন ইউজ করি না, প্লাস্টিকের আমাদের পাইপ ইউজ করি, সেই প্লাস্টিকের ওইখানে পাইপটা আমাদের ইউজ করতে পারো পিভিসি দ্বারা। পিভিসির অনেক কিছু আমাদের ইউজ আছে। তো ইউজগুলো তোমরা বইয়ে দেখে দেখে করবে, ওটা আমি আর লিখছি নাই। 2 নম্বর আমি চলে যাচ্ছি, মানে নেক্সট আমাদের লিখছি আরেকটা হচ্ছে আমাদের কি টেফলন। হ্যাঁ,
টেফলন, TEFLON, টেফলন। তাহলে এটা একটা পলিমার বটে। এই টেফলনের আমাদের ফুল ফর্মটা মানে এর অরিজিনাল নামটা হচ্ছে পলিটেট্রা ফ্লুরোইথিলিন। পলিটেট্রা, POLY, পলিটেট্রা, TETRA, পলিটেট্রা ফ্লুরো, FLUORO, ফ্লুরোইথিলিন, ETHOYLENE। পলি টেট্রা, টেট্রা মানে হয় চার, হ্যাঁ, পলি মানে অনেক, টেট্রা মানে হয় চার, ফ্লুরো, ফ্লুরো মানে এখানে আমাদের কি থাকবে না F থাকবে, হ্যাঁ, ফ্লুরো মানে ফ্লোরিন থাকবে। ইথিলিন, ইথিলিনের সংকেত তোমরা জানো যে CH2 কি থাকে ইথিলিনের সংকেত রে, CH2 বন্ড CH2। এটাকে বলা আছে আমাদের পলিটেট্রা ফ্লুরো ইথিলিন। ইয়াকে মানে সংক্ষেপে লেখা হয় P পলিটেট্রা, PT ফ্লুরো ইথিলিন, এইটা PTFE, পলিটেট্রা ফ্লুরো ইথিলিন। তাহলে এই টেফলনের অরিজিনাল নাম্বারটা আমাদের পলিটেট্রা ফ্লুরো ইথিলিন। এইটা ইয়ার মনোমারটার নামটা কি রে ভাই? ইয়ার মনোমারের নাম বটে, মনোমারটা ইয়ার নামটা মাথায় রাখো। তাহলে ইয়ার মনোমারের নাম বটে রে আমাদের কি ন টেট্রা ফ্লুরো ইথিলিন, হ্যাঁ, টেট্রা ফ্লুরো ইথিলিন। তাহলে ইয়ার মনোমারের নাম বটে আমাদের এইটুকুটা। পলিটা ছাড়িয়ে দাও, এই পলিটা ছাড়িয়ে আমাদের বাকি যেটা রইলো সেটা। তাহলে আমি এইখান থেকে লিখে দিচ্ছি TFE, টেট্রা ফ্লুরো ইথিলিন। ইয়ার আছে মনোমারের নাম, হয়েছে? কি করে তৈরি করা হয় টেট্রা ফ্লুরো ইথিলিনের সংকেত কেমন, সংকেতটাও ইয়ার মাথায় রাখো। তো এইটা হয়ে যাচ্ছে আমাদের N নাম্বার অফ CF2 ডবল বন্ড CF2 যদি তুমি লাও, তাহলে এটা আছে N নাম্বার অফ আমি নিয়েছি। এইটাকে এটার নাম আছে আমাদের কি না আমাদের টেট্রা ফ্লুরো ইথিলিন। আচ্ছা, টেট্রা ফ্লুরো মানে দেখো এখানে চারটা ফ্লুরো আছে, ওই জন্য বলছে টেট্রা, হ্যাঁ। আর ইথিলিনের সংকেত আমাদের এই CH2, এই H এর জায়গায় যদি F দিয়ে দাও, ঢোকান দাও, তাহলে এটা হয়ে যায় পলিটেট্রা ফ্লুরো ইথিলিন। ইয়াকে কোন শর্তে তুমি পলিটেট্রা ফ্লুরো ইথিলিন বানাবে? ইয়ার শর্তটা কি ন 330 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আর বেনজোয়েল পারক্সাইড ক্যাটালিক্স। 330 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আর বেনজোয়েল, BENZOYL, বেনজোইল পারক্সাইড, বেনজোইল পারক্সাইড যদি তুমি ক্যাটালিক্স লাও বা অনুঘটক লাও, তাহলে এটা আমাদের কিসে ফর্ম হয়ে যাবে না, এটা আমাদের পলিটেট্রা ফ্লুরো ইথিলিনে আমাদের ফর্ম হয়ে যায়। কেমন হয় দেখতে না CF2 বন্ড আর এখানে থাকবে আমাদের N। এটার নামে আছে আমাদের PTFE, পলিটেট্রা ফ্লুরো ইথিলিন। টেফলনও আমাদের অনেক কিছু ইউজ হয়, এটা ইয়ার ইউজগুলো আমি বলে দিচ্ছি মুখে মুখে। তাহলে এটা আছে আমাদের নন স্টিক যে কুকিংয়ের ইগুলো আছে মানে যে আমাদের সামানগুলো আছে, মানে কি আমাদের বাড়িতে দেখবে যে কী বলবো এটাকে মেনলি কী বলবো মানে অন্তরক পদার্থ হিসাবে ইউজ করা হয়, হ্যাঁ। বাড়িতে দেখবে যে হাতল তাতলগুলো থাকে নাই, হাতল তাতলগুলো যে মানে যে কড়াইয়ের যে হাতলগুলো থাকে সেইগুলো কি আমাদের যে তাপ আসবে নাই, মানে যে জায়গাগুলোয় তাপ আমাদের দরকার নাই, হ্যাঁ, মানে তাপ রোধক হিসাবে যেগুলো আমাদের কাজ করতে হয় সেই জায়গায় আমাদের টেফলন ইউজ করা হয়, বুঝতে পারলে? এইগুলো আছে ইয়ার ইউজ, অনেক কিছু আরও ইউজ আছে, ইউজগুলো পড়ে নিবে। যেমন আমাদের পাম্পের ভাল্ব তৈরি করতে, পাইপ তৈরি করতে, হয়েছে, ইনসুলেশন, ইলেকট্রিক্যালে ইনসুলেশন ইউজ করতে, এগুলো আমরা টেফলন ইউজ করি। দেখো তারপরে আমাদের লেখো, তা টেফলনটা হলো, তারপরে লেখো, তারপরটা আছে আমাদের ব্যাকলাইট। ব্যাকলাইটটা তো আমি বলে দিলি, তারপর আরেকবার বলে দিচ্ছি ব্যাকলাইট, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। তাহলে আমি আর অত ডিটেলসে যাচ্ছি না। এই ব্যাকলাইটের আমাদের অরিজিনাল নাম বটে ফেনল ফর্মালডিহাইড রেজিন। ইয়ার অরিজিনাল নাম বটে ফেনল ফর্মালডিহাইড, FORMAL ডিহাইড, DHOYD। তো কি হইলো ফেনল ফর্মালডিহাইড রেজিন। দেখো ফেনলের আমি তো তোমাদের স্ট্রাকচার বলে দিলাম, এটা হচ্ছে ইয়ার পুরা টোটাল নামটা। এবার কি হচ্ছে ইয়ার স্ট্রাকচার যদি আমি রিঅ্যাকশন ঘটাই, তাহলে ফেনল আমাদের কেমন দেখতে রে, এটা হচ্ছে আমাদের ফেনল, এমনি হচ্ছে আমাদের ফেনল, হইলো। এটা OH থাকবে, এই OH এর সাথে আমাদের ফর্মালডিহাইড মানে কি CHOটাকে বলা আছে আমাদের অ্যালডিহাইড, আর ইয়ার সাথে তুমি যদি H দিয়ে দাও তখন এটাকে বলা আছে আমাদের ফর্মালডিহাইড। এটা তুমি যদি বিক্রিয়া করো, ওই যা কিছু শর্ত আছে শর্তগুলো আমি লিখছি নাই, হ্যাঁ। এটার আমাদের কি শর্তে আছে, আমাদের ব্যাস আর হিটের উপস্থিতিতে, ব্যাস মানে ক্ষার, এটা ব্যাস মানে এটা হচ্ছে ক্ষারের উপস্থিতি, এবং আমাদের যদি এখানে তাপ যদি দাও তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে না ব্যাকলাইট তৈরি হবে, BAKELITE, ব্যাকলাইট তৈরি হয়। এটাকে বলা যায় আমাদের পলিমার,
আর বলছি না, চলো তাহলে আমাদের কী কী দ্বারা তৈরি হয়, ফেনল আর ফর্মালডিহাইড, এটার নাম হচ্ছে আমাদের ফেনল আর এটা হচ্ছে আমাদের ফর্মালডিহাইড। ফেনল আর ফর্মালডিহাইড, হ্যাঁ তাহলে এইগুলো মাথায় রাখবে ভাই, যে ব্যাকলাইট আমাদের কোন কোন মূল বা কোন কোন আমাদের এলিমেন্ট আমাদের যুক্ত হয়ে আমাদের ব্যাকলাইট তৈরি করে, একটা হচ্ছে আমাদের ফেনল, একটা হচ্ছে ফর্মালডিহাইড, ঠিক আছে। চলো আর দুই একটা আছে প্রোডাক্টস আমি লিখে দিচ্ছি, ব্যাকলাইট হয়ে গেল। তাহলে ব্যাকলাইটটা আমরা কোথায় কোথায় ইউজ করি না, এটা দমে ইউজ আছে, ব্যাকলাইটের আমাদের দমের ইউজ আছে, যে টিভির যে আমাদের ক্যাবিনেটগুলো আছে, রেডিওর ক্যাবিনেটগুলো আছে, হ্যাঁ এইগুলো আমাদের তৈরি করতে আমাদের কিন্তু ব্যাকলাইট ইউজ করা হয়, অনেক বড় বড় অ্যাপ্লিকেশন আছে ব্যাকলাইটের। চলো নেক্সট আমি আসছি, আচ্ছা এটা তো আমাদের প্লাস্টিকের তিনটাই আছে। এবার আসছে আমাদের ফাইবার, কত ধরনের ফাইবার আছে আর কত ধরনের আমাদের কি বলবো, কত ধরনের ফাইবার আছে আর কত ধরনের আমাদের কি বলে ওটাকে রাবার আছে, ফাইবার আর কত ধরনের রাবার আছে সেগুলো আমি বলে দিচ্ছি। বলে আমি জাস্ট মনোমারগুলো আর পলিমারগুলো লিখছি, তোমরা ব্যবহারগুলো মুখস্থ করবে, ঠিক আছে। দেখো তাহলে ফাইবার কত ধরনের হয়, তাহলে আছে আমাদের ফাইবার, হ্যাঁ তাহলে FIBERS না, FIBERES এটা নাই, FIBRES, হ্যাঁ ফাইবারস। দেখো ফাইবার কত আছে আমি একবারেই লিখে দিচ্ছি। আর আছে আমাদের রাবারস। দেখো ফাইবারটা আমাদের একটা মনোমার দ্বারাই তৈরি হয়, আর আমাদের রাবারটা আমাদের এক ধরনের মনোমার দ্বারাই তৈরি হয়। তাহলে ফাইবারের যে বেসিক মনোমারটা আছে, ফাইবারের যে আমাদের বলতে পারো যে বেসিক মনোমার মানে যেটা আমাদের সব ফাইবারেই থাকে, তার নাম হয়ে যাচ্ছে আমাদের নাইলন, NYLON, নাইলন, হ্যাঁ এটা হচ্ছে ইয়ার একটা মনোমার। হলো দেখো এই নাইলনটা আবার তৈরি হয়, আমাদের তৈরি হয় ইয়ার নামটা মাথায় রাখো, যেটা হচ্ছে আমাদের পলিএমাইড, হয়েছে POLYAMIDE, পলিএমাইড দ্বার। এই পলিএমাইডের সংকেতটাও মাথায় রাখো, যদি মাথায় রাখতে পারো CONH। এই পলিএমাইড দ্বারা আমাদের কি হয় না, আমাদের এই নাইলন সৃষ্টি হয়, আর এই নাইলন থেকে আমাদের যতগুলো ফাইবার আছে সেই ফাইবারগুলো আমাদের এই নাইলন দ্বারাই তৈরি হয়। দেখো আমি ভালো করে বলছি, নাইলনটা আমাদের এজ এ মনোমার বলবো না, বা বেসিক পলিমার বলতে পারো এটাকে, বেসিক পলিমার, যার নাম হচ্ছে আমাদের নাইলনটা একটা পলিমার বটে, যার মনোমারটা কি হয়েছে, যার মনোমারটার নাম হচ্ছে আমাদের পলিএমাইড, হয়েছে পলিএমাইড, মানে এমাইডটাকে এন নাম্বার অফ এমাইড তুমি যদি লাও তাহলে সেটা হয়ে যাবে আমাদের নাইলন পলিমার হয়ে যাবে। আর এই নাইলন পলিমারটা আমাদের বেসিক পলিমার হিসাবে কাজ করে, যতগুলো তোমার ফাইবার আছে সেই ফাইবারগুলাই, হয়েছে। এবার কত ধরনের আমাদের ফাইবার হয় মাথায় রাখবে, কত ধরনের ফাইবার হয় আমি কিছুগুলো ফাইবারের নাম লিখছি। এক নম্বর যেমন আমাদের ফাইবার আছে সেটা হচ্ছে আমাদের নাইলন 66, NYLON, লাইনন 6.6, এদের এগুলো মাথায় রাখবে, হ্যাঁ পলিমারগুলো, যে ফাইবারের কী পলিমার হয়, নাইলন 6, নাইলন শুধু 6। 3 নম্বর হয়ে যাচ্ছে আমাদের লাইনন 6.6, নাইলন 6, নাইলন 11, হয়েছে। 4 নম্বরে হয়ে যাচ্ছে আমাদের নাইলন 11, আর এটা হচ্ছে আমাদের ডেক্রন, DECRON, ওটা বাদ দাও, এটা হচ্ছে আমাদের DECRON, ডেক্রন। এটা নাইলনের একটা আমাদের পলিমার বলতে পারো। দেখো নাইলন 6.6টা ইম্পর্টেন্ট, নাইলন এইটাও ইম্পর্টেন্ট, এটাও আমাদের ইম্পর্টেন্ট, হলো। এই যে 6.6 আছে না, নাইলন 6.6, এইটা আমাদের কি, এটা আমাদের কোথায় কাজে লাগে, এদের ইম্পর্টেন্ট, হ্যাঁ এলে ইয়ার মনোমারগুলো লিখবে, তো এটা আমাদের কোথায় ইউজ করা হয় সেটা আমি লিখে দিচ্ছি। নাইলন 6.6টা আমাদের ইউজ করা হয় ফাইবার মেকিংয়ের জন্য, বা ফাইবারাস যে আমাদের কি বলবো আমাদের কম্পাউন্ডগুলো আছে, ফাইবারের যে আমাদের চেয়ার টেবিলগুলো আছে না, সেগুলো ইউজ করার জন্য নাইলন 6 ইউজ করা হয়। তাহলে এটা হচ্ছে মেকিং ফাইবারাস এলিমেন্ট, FIBRE, ফাইবার কম্পাউন্ড বলতে পারো, ফাইবার কি বলবো, ফাইবার এলিমেন্টেই লিখে রাখো। হ্যালো ফাইবারের জিনিসপত্র, হ্যাঁ ফাইবার জিনিসপত্র তৈরি করতে আমাদের এটা তৈরি করা হয়। নাইলন 6টার ব্যবহার কোথায়, দেখো এইগুলো মাথায় রাখবে যে আমাদের ফাইবারের কী আমাদের পলিমার আছে। নাইলন 6-এর আমাদের ব্যবহারগুলো লেখো, ব্যবহারগুলো ভাই মনে রাখবে, এগুলো আমারও সব মনে নাই।
এটা ইউজ করা হয় মেকিং গিয়ার, GEAR, গিয়ার বক্স। হ্যাঁ, গিয়ার বক্স ইউজ করার জন্য আমাদের নাইলনটা ইউজ করি। গিয়ার্স, বিয়ারিং, গাড়ির যে বিয়ারিং আছে না, বাইকের বিয়ারিং, গাড়ির বিয়ারিং, সেইগুলো আমরা এই নাইলন 6 দ্বারা ব্যবহার করি। হয়েছে, নাইলন 11টাও একই, এই দুটার কাজ আমাদের প্রায় একই। হ্যাঁ, আর এই ডেক্রন যেটা আছে, এর আরেকটা নাম হচ্ছে আমাদের টেরোলিন, TERYLEN, টেরোলিন। আরেকটা ইয়ার নাম হচ্ছে TERYLEN, টেরোলিন। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট। দেখো এগুলো অনেকটা একটু উল্টাপাল্টা নামগুলা, তো নামলা ভাবে মনে রাখতে হবে। টেরোলিন, এটা আমাদের কোথায় ইউজ আছে, এদের ইউজলা মাথায় রাখবে। ইয়ার ইউজ আছে আমাদের কোথায় কোথায়, ইয়ার ইউজ আছে অনেক ভালো ভালো জায়গায়। যেমন সোয়েটার। হ্যাঁ, সুইটার যেটা আমরা এখন শীতকালে পরবো, সুইটার তৈরি করতে, সক্স, কার্পেট। হ্যাঁ, কার্পেট তৈরি করতে, বাড়িতে যে কার্পেটটা ইউজ করো, সক্স, কার্পেট, ব্ল্যাঙ্কেট যেটা তোমরা এবার উঠবে, ব্ল্যাঙ্কেট। তাহলে এটা আমাদের কি ডেক্রন। তাহলে ডেক্রনটা কি জিনিস বটে না, ডেক্রনটা বটে আমাদের ফাইবারের একটা পলিমার, ফাইবারের একটা আমাদের কি বটে পলিমার বটে, যেটা আমাদের কি সুইটার, কার্পেট, ব্ল্যাঙ্কেট, তারপরে তোমাদের যে এটা আছে কি বলে ওটাকে, প্যারাসুট যেটা ইউজ করো। হ্যাঁ, প্যারাসুট এগুলো ইউজ করা হয়, প্যারাসুট। হ্যাঁ, এগুলো ইউজ করা হয় মেনলি। হ্যাঁ, এবার এসছে রাবার। রাবারটা কি জিনিস না, রাবারটা বটে এটা আমাদের একটা পলিমার বটে। হ্যাঁ, বা রাবারটা এটা একটা পলিমার বটে। কার ইয়ার মনোমারটার নাম কি না, রাবারের যে মনোমারটার নাম হচ্ছে সেটা হয়ে যাচ্ছে আমাদের আইসোপ্রিন, PREN, আইসোপ্রিন। হ্যাঁ, দেখো তাহলে ইয়ার মনোমারটার নামটা কি না, ইয়ার মনোমারটার নাম হয়ে যাচ্ছে মনোমার। ইয়ার নাম আছে আমাদের PREN, আইসোপ্রিন। এই আইসোপ্রিনটা আবার আমাদের ইয়ার একটা নাম আছে, ইয়ার অরিজিনাল একটা নাম আছে, যার অরিজিনাল নামটা বটে আমাদের কি 2-মিথাইল বিউটাডাইন, 2-মিথাইল বিউটাডাইন। ভালো করে বুঝো, ইয়ার অরিজিনাল নামটা কি 2-মিথাইল বিউটাডাইন, BUTADYN। দেখো এইটার মানে এটা কি বটে আমাদের একটা অর্গানিক নেম বটে। দেখো 2-মিথাইল, একটা মিথাইল গ্রুপ আছে, কোথায় আছে না বিউটাডাইন। আমাদের কি আছে, আমাদের বিউটা মানে আছে 4, বিউটা মানে আছে আমাদের 4 বলা হয়, মানে এই বিউটা, হেপ্টা, হেক্সা, এই যে আমাদের বলছি না, এগুলো আমাদের কার্বনের নামটাকে বোঝায়। এটা অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের জানো, যেমন যদি 1 থাকে তাহলে বলা হচ্ছে মনো, 2 থাকলে আমাদের বলা হচ্ছে সরি 1 থাকলে হচ্ছে আমাদের মিথ, যদি তুমি রাসায়নিক নামকরণ করো 1 থাকলে বলা হচ্ছে মিথ, তারপর হচ্ছে ইথ, প্রো, বিউট, হ্যাক্স, হ্যাপ্ট হইলো মানে 7, এবার অক্ট মানে 8, 9 মানে নন, আর 10 মানে ডেক। বুঝতে পারলে? তাহলে এই যে ডেকেন তেকেন বলছি নাই, ডেক্রন। হ্যাঁ, তাহলে এখানে ডেক্রন মানে কিন্তু 10টা থাকবে নাইলন, ওই জন্য এর নাম হচ্ছে ডেক্রন। হয়েছে, তাহলে যেটা সংখ্যা থাকবে সেটার অনুসারে আমাদের এই মতন করে আমাদের রাসায়নিক নাম দেওয়া হয়। হয়েছে, বা IUPAC নাম বলা হয়। হ্যাঁ, তো ওইটাই হচ্ছে। তাহলে রাবার কি হচ্ছে, এটা আমাদের মনোমার হিসাবে আমাদের আইসোপ্রিন থাকে, PREN বলে, এটা আর বলে। হ্যাঁ, এটার আমাদের অরিজিনাল নামটা কি, ইয়ার আমাদের IUP মানে রাসায়নিক নামটা হচ্ছে 2-মিথাইল বিউটাডাইন। ইয়ার সংকেতটাও লিখে রাখো, 2 নম্বরে মিথাইল গ্রুপ থাকবে আর বিউটা থাকবে। বিউটা মানে কত, 4টা আমাদের কার্বন হবে। হ্যাঁ, বিউটা মানে 4টা কার্বন, তাহলে CH2 ডবল বন্ড C, এখানে আমাদের CH2, আর এখানে আছে আমাদের CH, এখানে ডবল বন্ড CH2, আর এইখানে আমাদের থাকবে 2-মিথাইল বলেছে না, তাহলে এইখানে থাকবে আমাদের 1 2 3 4, এখানে আমাদের CH3। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন। দেখো আমি এটার নামকরণটা বলে দিচ্ছি, বুঝাই দিচ্ছি একটু, যতটা বোঝার দরকার নাই। কি আছে না, এইখানে আমাদের বিউটা কেন হয়েছে, বিউটা মানে এখানে দেখো কার্বন কটা আছে, মানে একটা লম্বা চেনে কার্বন কটা আছে, 1 2 3 4, তাহলে 4টা কার্বন থাকার জন্য এর নাম হচ্ছে আমাদের বিউটা। হলো, বিউটা বলি না, 4টা থাকলে বিউটা হবে। 2 নম্বরে দেখো আমাদের একটা কার্যকরী মূলক আছে, এটাকে বলা আছে আমাদের ফাংশনাল গ্রুপ বলা হয়। এই ফাংশনাল গ্রুপ অনুসারে আমাদের নাম হয়। 2 নম্বরে এই যে CH3 থাকে, তাহলে এইটাকে বলা আছে আমাদের কি মিথাইল গ্রুপ বলা হয়। হয়েছে, যদি আমাদের এখানে OH থাকে তাহলে এটাকে বলা আছে আমাদের ফেনল গ্রুপ, তখন বলা হতো, তখন ইয়াকে ফেনল বলা হতো। হয়েছে, যদি CHO থাকতো তখন ইয়াকে বলা আছে আমাদের অ্যালডিহাইড, CHO থাকলে আমাদের হতো অ্যালডিহাইড।
যদি তোমার COOH থাকলো তখন এটাকে বলা হচ্ছে আমাদের কার্বক্সিলিক বা অ্যাসিটিক গ্রুপ, অ্যাসিটিক বা অ্যাসিড গ্রুপ, কার্বক্সিলিকের নাম হতো এই মতন, এটাকে বলা ফাংশনাল গ্রুপ বলা হয়। হ্যাঁ, যদি NH2 থাকতো তখন ইয়াকে বলা হচ্ছে আমাদের এমিন, এটাকে বলা হচ্ছে আমাদের এমিন বা এমিনো গ্রুপ, এগুলো নাম হয়। তাহলে ওইখানে 1 2 3 4 যেটা থাকবে সেটা নাম দিয়ে আমাদের এই মতন করে নাম করি। তাহলে এটা হচ্ছে আমাদের সংকেতটা। হ্যাঁ, এটা আমাদের সংকেত, এর নামটা কি 2-মিথাইল বিউটাডাইন। তাহলে এটা কার আমাদের মনোমার বোর্ডে রে, এটা আমাদের রাবারের মনোমার বোর্ডে। তাহলে কত ধরনের আমরা রাবার ইউজ করি সেটা লিখে রাখো। তাহলে এখানে আমাদের টাইপস অফ রাবার যদি আমি বলে দিই, টাইপস অফ রাবার কত ধরনের আমরা এখানে, আচ্ছা আমি রাবারের আরেকটা ঘটনা বলে দিই। হ্যাঁ, যেমন প্লাস্টিকের ওই মতন কিছু কিছু ছিল, তো তাহলে আমাদের যে ন্যাচারাল রাবার হয়, তাহলে এটা আমাদের কার মনোমার বোর্ডে, এটা আমাদের ন্যাচারাল রাবারের বোর্ডে, ন্যাচারাল রাবার। তাহলে ন্যাচারাল রাবারের আমাদের মনোমারটার নাম হচ্ছে 2-মিথাইল বিউটাডাইন বা আইসোপ্রিন। হ্যাঁ, যে আইসোপ্রেন। তাহলে এটার সাথে আমাদের এবারে ন্যাচারাল রাবারটা আমাদের কি এর অনেক কাঠিন্য ধর্ম অনেক থাকে না, মানে এটা নমনীয়তা হয়, মানে আমাদের কি অনেক সফটনেস আছে ইয়ার। ঠিক আছে, তাহলে সফটনেস যদি থাকে তাহলে কি হয়, শীতকালে আমাদের অনেক সফট হয়ে যায়, মানে অনেক নরম হয়ে যায়, আর গ্রীষ্মকালে তাপে আমাদের অনেক হার্ড হয়ে যায়। হ্যাঁ, সরি, গ্রীষ্মকালে অনেক ঠান্ডাতে, গ্রীষ্মকালে অনেক ঠান্ডা বলছি উল্টাপাল্টা, শীতকালে অত্যন্ত ঠান্ডাতে, সরি আমার এদিক ওদিকে একটু ফ্লাম্বেল হয়ে গেলে একটু ই করবে। তাহলে কি শীতকালে প্রচুর ঠান্ডা হয়, তাহলে শীতকালে যদি প্রচুর ঠান্ডা হয় তাহলে আমাদের কি হয়েছে, আমাদের কি ন্যাচারাল রাবারটার একটা ধর্ম বটে, যত মানে টেম্পারেচার কম হবে তত হার্ডনেস হয়ে যাবে, আর টেম্পারেচার যদি বাড়ায় দাও মানে গ্রীষ্মকালে কি হয়ে যায়, এই সফট হয়ে যায়, মানে নরম হয়ে যায়, আর শীতকালে আমাদের শক্ত হয়ে যায়। তখন আমাদের কি হয়, শীতকালে এই ভাঙার ক্ষমতা থাকে, মানে ভাঙিয়ে যেতে পারে। গ্রীষ্মকালে আমাদের অনেক নমনীয় হয়ে গেলে কি আমাদের এটা কি বলবো, আমাদের যে জায়গাটা আমি রাবার ইউজ করেছি সেই জায়গাটা আমাদের দেখবে কোনো কাজেই নেই। তার জন্য আমরা ন্যাচারাল রাবারের সাথে অনেক কিছু ইনক্রিডিবল এখানে আমরা অ্যাড করি। ইনক্রিডিবল কি করি, আমরা কম্পাউন্ড অ্যাড করি কিসের জন্য, ওর সফটনেসটা বাড়ানোর জন্য, ওর হার্ডনেসটা বাড়ানোর জন্য, ওর টেনসাইল স্ট্রেংথটা বাড়ানোর জন্য। তো ওই প্লাস্টিকের মতনও এখানে অনেক কিছু করা হয় যেগুলো একটু পড়বে। আমি কি ইয়ার টাইপস অফ রাবারটা আমি বলে দিচ্ছি, কি আমাদের ইউজ করা হয় না। একটা হচ্ছে আমাদের BUTA, বুটা S, বুটা N, হ্যাঁ, বুনা ওটা বুটা নেই, BUNA, বুনা S, হয়েছে, বুনা S, বুনা N। তাহলে এইগুলো মাথায় রাখবে যে এইগুলো কোথায় কোথায় তখন খুঁজে পাবে। বুনা N। 3 নম্বর হচ্ছে এইগুলো কার আমাদের পলিমার বোর্ডে রাবারের, বুনা S, বুনা N। তারপর হয়ে যাচ্ছে আমাদেরকে নিউপ্রিন, NEO, PRENE, নিউপ্রেন। হ্যাঁ, এই 3টাই মাথায় রাখো। আরেকটা আছে বিউটাইল, ওটা তো রাবার থাকবে কি। হ্যাঁ, বাস এই 3টাই মাথায় রাখো। তাহলে বুনা S যেটা আছে, তাহলে বুনা S, বুনা N আর নিউপ্রিন। বুঝলো, এদের মনোমারগুলো যদি ইচ্ছা থাকে তো রাখবে, কিন্তু এইগুলা ভাই মাথায় রাখবে যে আমাদের এই পলিমারগুলো কার কার। তোমাকে বলে দিবে বুনা এসটা বলবে কার পলিমার বোর্ডে। তোমার 3টা অপশান থাকলো, কি থাকবে, ফাইবার, রাবার আর প্লাস্টিক, এই মতন 3টা অপশান থাকে। তাহলে এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে যে কার কোনটা মনোমার বোর্ডে। ধরো আমাদের এই মতন থাকলো যে ডেক্রন বা টাইরেলিন, হ্যাঁ, ডেকন বা টাইরেলিন আমাদের থাকলেও এটা বলবে কার মনোমার বোর্ডে, পলিমার বোর্ডে বলো। তাহলে ওইগুলো মাথায় রাখতে হবে যে কার পলিমার বোর্ডে। ওই জন্য প্রত্যেকটার পলিমারগুলো মাথায় রাখবে। একটা হচ্ছে আমাদের ফাইবার, একটা হচ্ছে রাবার, একটা হচ্ছে প্লাস্টিক। হ্যালো, আই থিঙ্ক মোটামুটি সংক্ষেপে অনেকটা বুঝতে পারেছো। ঠিক আছে, বাকি ডিটেলসটা এবার তোমরা বাংলা পড়বে, বাংলা পড়ে এদের বারবার বলছি এদের ব্যবহারগুলো ইম্পর্টেন্ট ভাই, ব্যবহারগুলো মাথায় রাখবে, আর এদের পলিমারগুলা সবগুলা মাথায় রাখবে। চলো, তাহলে এইটুকুই ছিল আমাদের আজকে লাস্ট পার্টের কথা বলা তোমাদের। ঠিক আছে, দেখো যে কেমিস্ট্রিটা ভাই, দেখো কেমিস্ট্রিটা আমি কি বলবো, আমি এটাও নিজে পড়ছি আর তোমাদেরকে পড়াচ্ছি। কেমিস্ট্রি তো আমি টিচার লই না, টেকনিক্যালের ছেলে কতটা আমাদের কেমিস্ট্রি অতটা ঠিকঠাক বলতে পারবে। তাও তোমাদের মানে কি বলবো, যেহেতু আমার মোটামুটি পড়া আছে, ভালো লাগে সাবজেক্টটাকে, তার জন্য আমি তোমাদেরকে গাইড করছি। ওকে, যে ফিজিক্সটা যেভাবে মানে একটা টেকনিক্যাল ছেলে জানে, সেটা কেমিস্ট্রিটা অতটা জানাটা সম্ভব নয়, কারণ কেমিস্ট্রির আমাদের কোথাও কাজেই নেই। সোজা কথা, কেমিস্ট্রির আমাদের কোথাও কাজ নাই। ফিজিক্সের আমাদের প্রচুর অ্যাপ্লিকেশন আছে। ফিজিক্সের কেনে হচ্ছে না হচ্ছে এগুলোর কোয়েশ্চেন করা ভালো, কিন্তু কেমিস্ট্রির জন্য কেনে হচ্ছে না হচ্ছে ইয়ার ডিটেলসে, ইয়ার মানে কি বলবো, অনেক কিছু জানার কোনো দরকার নেই। সেমিস্টারের জন্য যতটুকু দরকার ততটুকু আমি তোমাদের বলে দিচ্ছি, ততটুকু তোমরা বুঝো এবং ওইটুকুই তোমরা পড়াশোনা করে সেমিস্টারটার কেমিস্ট্রিটা
বের করে দাও, বুঝতে পারলে? আর আমি গ্যারেন্টি দিতে পারি তোমরা যদি আমার ক্লাস ঠিকঠাক করে করো, হ্যাঁ, যে কেউ যদি বোরিং, দেখো আমি মাঝে মধ্যে কী বলবো এদিক এদিক হয়ে যায়, কারণ কেমিস্ট্রিটা আমার বারবার হচ্ছে নিজের সাবজেক্ট নেই। তো ঠিকঠাক করে যদি ক্লাসগুলো করো, সবগুলো ক্লাস যদি ঠিকঠাক করে করো, আমাকে যদি ফলো করো এবং নিজে যদি একটু আগে পড়াশোনা করো, তো গ্যারেন্টি দিচ্ছি কেমিস্ট্রি তোমরা সবাই ভালো নাম্বার নিয়ে পাস করে যাবে। ওকে, চলো বাবাই, তাহলে এখানে আজকে শেষ করি। গুড নাইট।